ওকে, আমরা পড়ছিলাম হচ্ছে রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন। সো এই লাস্ট ক্লাসে আমরা বেশ কিছু রিকোয়ারমেন্ট কিভাবে ডিটারমাইন করতে হয়, প্লাস হচ্ছে কি কি রিকোয়ারমেন্টস ছিল, কোন রিকোয়ারমেন্টস কিভাবে কাজ করে, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখেছিলাম। ঠিক আছে। সো আমরা আরেকটু হচ্ছে কি করব, রিক্যাপ করব লাস্ট ক্লাসে আমরা কি কি পড়েছি, এরপর আজকে কন্টেন্টে আমরা চলে যাব। ওকে, তাহলে রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন বা রিকোয়ারমেন্ট বলতে আমরা কি বুঝি মনে পড়ে? যে আমার সিস্টেম যেটা আছে, সেই সিস্টেমে এক্সিস্টিং সিস্টেমটাকে কি করেছে আমি যদি অ্যানালাইসিস করি যে এক্সিস্টিং সিস্টেমে কি আছে, এরপর আমি যদি আমার কারেন্ট সিস্টেমে কি কি আনতে হবে সেগুলো নিয়ে কাজ করি, কোথায় গ্যাপ আছে সেগুলো নিয়ে যদি আমি কি করি অ্যানালাইসিস করি, অর্থাৎ আমার সিস্টেমে কি কি ফিচার্স থাকবে, কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা কি করব রিকোয়ারমেন্ট ডিটারমিনেশনে নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে যাই। তো এখানে আমরা বলে এসেছিলাম যে রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন ইনভলভস studying the existing system and gathering details to find out what are the requirements, how it works, and where improvement should be made. অর্থাৎ আমরা শুরু থেকে বলে আসছিলাম যে আমাদের এক্সিস্টিং যে সিস্টেম আছে সেটাকে স্টাডি করতে হবে, সেখানকার গ্যাপ খুঁজে বের করতে হবে, এবং কি কি রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি আছে, কিভাবে এগুলো কাজ করে, এবং কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করা পসিবল, এই জিনিসগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সো এইখানে আমাদের যে কথাগুলো বলে আসছিলাম যে এসডিএলস এটা একটা মোস্ট ক্রুশিয়াল পার্ট, এবং রিকোয়ারমেন্ট কেন ইম্পর্টেন্ট সেটা আমরা দেখেছিলাম যে আমাদের রিকোয়ারমেন্ট যদি ঠিকঠাক না থাকে বা ইনকমপ্লিট থাকে তাহলে হচ্ছে 13.1% কেসে আমাদের সফটওয়্যার প্রজেক্ট গুলো ফেল করে থাকে। তো এখানে আমি রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্টের বেশ কিছু আমরা অ্যাপ্রোচ দেখেছিলাম, যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ছিল, রিকোয়ারমেন্ট গ্যাদারিং, ডেফিনেশন, সিস্টেম প্রপোজাল, রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন। সো এখন রিকোয়ারমেন্ট বলতে আলটিমেটলি আমরা কি বলেছিলাম যে স্টেটমেন্ট, রিকোয়ারমেন্ট ইজ নাথিং বাট আ স্টেটমেন্ট, অর্থাৎ একটা স্টেটমেন্ট লিখবো যেটা কি সিস্টেম কে কি কাজ করতে হবে বা কোন ক্যারেক্টারিস্টিক্স বা কোন ফিচার্স তার থাকতেই হবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা রিকোয়ারমেন্টের মধ্যে দিব। এবং এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দুটা টাইপ আমরা পড়েছিলাম, একটা হচ্ছে কি ফাংশনাল রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। ফাংশনাল রিকোয়ারমেন্ট কোনটা ছিল, সিস্টেম যে কাজগুলো করতে পারে বা সিস্টেমের যে অ্যাকশন বা কি বা হচ্ছে ফাংশনালিটি, সেগুলোকে বলছিলাম আমরা ফাংশনাল রিকোয়ারমেন্ট। অর্থাৎ ডিসক্রাইব স্পেসিফিক অ্যাকশনস দ্য সিস্টেম মাস্ট পারফর্ম। ঠিক আছে, এই যে ফাংশনাল রিকোয়ারমেন্টকে আমরা বলছি যে সিস্টেমটা কি কাজ করবে, যেমন এখানে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি দ্য সিস্টেম মাস্ট অ্যালাউ ইউজার্স টু লগ ইন ইউজিং অ্যান ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড। ঠিক আছে, তার মানে সিস্টেমকে অবশ্যই ইউজারকে অ্যালাউ করতে হবে যাতে সে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারে। সেকেন্ডলি আরেকটা যদি এক্সাম্পল দেই, দ্য সিস্টেম মাস্ট জেনারেট মান্থলি সেলস রিপোর্ট। অর্থাৎ সিস্টেমটা কি কি কাজ করতে পারবে বা কি কি ফাংশনালিটি থাকবে বা তার কি কি ফিচার্স থাকবে সেগুলোকে বলছিলাম আমরা ফাংশনাল রিকোয়ারমেন্টস। আরেকটা ছিল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। এখানে আমরা কি নিয়ে কথা বলবো, সিস্টেমে আমাদের যদি কোনো কনস্ট্রেন্ট থাকে বা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টরস থাকে, সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা নন ফাংশনাল রিকোয়ারমেন্টে কথা বলবো। যেমন একটা হতে পারে কি, এই যে হার্ডওয়্যার কনস্ট্রেন্ট দিয়ে দিয়েছে যে আমার এটা উইন্ডোজ 10 ছাড়া হচ্ছে আমার এই সিস্টেমটা রান করবে না, সেটা একটা কনস্ট্রেন্ট। তারপর পারফরমেন্স, স্পিড, ক্যাপাসিটি, রিলায়েবিলিটি, লাইক আমরা একটা পেজ লোড করতে চাচ্ছি, সেটার অবশ্যই লেস দেন 2 সেকেন্ডস হতে হবে। তারপর সিকিউরিটি, কালচারাল অ্যান্ড পলিটিক্যাল। সো দিস আর দ্য নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। তো এখানে আমরা দেখেছিলাম যে একটা ডিফারেন্স যদি আমরা পাশাপাশি দেখতে চাই ফাংশনাল এন্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এর, তাহলে ফাংশনাল রিকোয়ারমেন্টে কাদেরকে বলছি, ডিসক্রাইব হোয়াট দ্য সিস্টেম মাস্ট ডু, সিস্টেমকে কি কাজ করতে হবে, এটা স্পেসিফিক টাস্ক হবে বা অ্যাকশন হবে। আর কোয়ালিটি অ্যাট্রিবিউট বা হচ্ছে সিস্টেমের অ্যাকচুয়ালি মানে কি বলবো, কোয়ালিটি ফ্যাক্টরস, কনস্ট্রেন্ট, এগুলো আসবে হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টে। তো এখানে ফোকাস করবে কিসে, ফাংশনাল রিকোয়ারমেন্ট ফোকাস করবে সিস্টেমের ক্যাপাবিলিটি বা প্রসেস বা টাস্ক, স্পেসিফিক অ্যাকশনস। নন ফাংশনাল রিকোয়ারমেন্ট ফোকাস করবে সিস্টেমের পারফরমেন্স, সিকিউরিটি, ইউজিবিলিটি এন্ড কনস্ট্রেন্ট, এগুলোর উপর, অর্থাৎ পারফরমেন্স রিলেটেড ইস্যুস গুলো। ইউজারের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি তাহলে ইউজার ফাংশনাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে সে এইরকম চিন্তা, নট ফাংশনাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে তার পার্সপেক্টিভটা হবে যে হাউ ওয়েল শুড দ্য সিস্টেম পারফর্ম। ঠিক আছে, যেহেতু আমরা এখানে পারফরমেন্স বা কোয়ালিটি ফ্যাক্টরস বলছি। এরপর সিস্টেমের পার্সপেক্টিভ থেকে যদি আমি চিন্তা করি যে সিস্টেম কি করবে, যেই অ্যাকশন গুলো স্পেসিফিক ভাবে তাকে এক্সিকিউট করতেই হবে, সেটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট।
আর যেই কন্ডিশন গুলো তাকে মিট করতে হবে, লাইক এই যে একটা পেজ লোড করতে তোমার ২ সেকেন্ডের কম টাইম লাগবে। এই কন্ডিশন গুলো তাকে মিট করতে হচ্ছে। সো সেগুলোকে বলব হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। সো দেখি ই-কমার্স এর ক্ষেত্রে একটু এক্সাম্পল দেখি যে the system must allow users to add items to the cart। আর এখানে কি বলছি, এই যে 2 সেকেন্ডস এর মধ্যে ওয়েবসাইটটাকে আমাদের লোড হতে হবে। সো ব্যাংকিং এর ক্ষেত্রে কি দেখো, আমাদের লেখার সিস্টেমটা আমরা খেয়াল রাখবো যে দা সিস্টেম দিয়ে স্টার্ট করব। এরপর হচ্ছে মাস্ট বা শ্যাল, তারপর একটা ভার্ব লিখবো, এরপর হচ্ছে কি কাজ করতে যাচ্ছে এবং কিভাবে করবে সেই জিনিসটা আমরা মেনশন করব। ঠিক আছে? তার মানে দা সিস্টেম মাস্ট প্রসেস ট্রানজাকশনস ইন রিয়েল টাইম। আর এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমরা নন ফাংশনাল রিকোয়ারমেন্টে এই যে 24/7 হচ্ছে অ্যাভেইলেবল থাকতে হবে, সেটা আমাদের রিকোয়ারমেন্ট দিয়েছে। এরপর হেলথ কেয়ার এক্সাম্পল কি হবে? দ্য ডক্টরস মাস্ট বি এবল টু রিট্রিভ পেশেন্ট রেকর্ডস বাই নেমস। এবং এখানে কি বলছে, শুধুমাত্র অথরাইজড যারা আছে, যেহেতু সিকিউরিটি কি নন ফাংশনাল এর আন্ডারে পড়ে, সিকিউরিটি যেহেতু নন ফাংশনাল আন্ডারে পড়ছে, যে শুধুমাত্র অথরাইজড পারসন যারা আছে তারাই পেশেন্ট রেকর্ড অ্যাক্সেস করতে পারবে। তো ডিজাইনের ক্ষেত্রে কি ইনফ্লুয়েন্স করবে, যে আমাদের ফাংশনালিটি যেগুলো আছে, সিস্টেম ফাংশনালিটি, যেমন আমরা দেখবো যে এর পরের এই লেকচারটা শেষ হলেই দেখবো যে আমাদের ইউজ কেস ডায়াগ্রাম আসবে। সো রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন থেকে আমরা কিভাবে ইউজ কেসটা সেগুলো কনভার্ট করতে পারি সেটা আমরা নেক্সট লেকচারে দেখবো। আর এখানে কি থাকবে, যেহেতু আমাদের পারফরম্যান্স বা আদার্স ফ্যাক্টরস নিয়ে কাজ করছে, সো এখানে হার্ডওয়্যার, সফটওয়্যার, সিকিউরিটি সবকিছু নিয়ে হচ্ছে আমাদের নন ফাংশনাল রিকোয়ারমেন্টে কাজ করবে। ঠিক আছে? তাহলে আমরা সামনের দিকে যাই। তো নতুন কনটেন্ট যেটা, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস স্ট্র্যাটেজি। অর্থাৎ আমি যে একটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করছি তার কিছু কি আছে? তার কিছু স্ট্র্যাটেজি আছে যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করব। সো এখানে আমরা ৮ টা স্টেপ দেখতে পাচ্ছি। ফার্স্ট ওয়ান ইজ প্রবলেম অ্যানালাইসিস। এখানে কি করতে হবে? আমি যেই প্রবলেমটা নিয়ে কাজ করছি সেটা আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে ডিফাইন করতে হবে। সেকেন্ড ওয়ান ইজ রুট কজ অ্যানালাইসিস। এখানে বলছে যে আমাদের যেই প্রবলেমটা হলো সেটাকে কি করছে, সেটাকে হচ্ছে একদম রুটে যে আমরা ইনভেস্টিগেট করব যে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কেন হলো। ঠিক আছে? সো এটাকে বলছে রুট কজ অ্যানালাইসিস। থার্ড ওয়ান ইজ ডিউরেশন অ্যানালাইসিস, যে যতগুলো অ্যাক্টিভিটি করব, কোন অ্যাক্টিভিটির জন্য কতটুকু টাইম লাগবে সেগুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস করব। এরপর অ্যাক্টিভিটি বেসড কস্টিং, অর্থাৎ আমরা যখন একটা সিস্টেম ডেভেলপ করছি তখন ডেফিনেটলি কি থাকবে, there are multiple steps or activities, so সেই অনুযায়ী কোন অ্যাক্টিভিটিতে কতটুকু কস্ট লাগছে আমার সেগুলোকে আমরা আহ, কি করব, অ্যাক্টিভিটি ওয়াইজ কস্টিংটা করব। এরপর আছে ইনফর্মাল বেঞ্চমার্কিং। এখানে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে কাদের সাথে, লাইক মনে করো যে আমি একটা অনলাইন শপিং ওয়েবসাইট খুললাম এখন, যারা হচ্ছে আমার মার্কেটে কম্পিটিটর আছে তাদের সাথে কি করতে হবে, কম্পেয়ার করে দেখতে হবে যে আমি কি কি ইমপ্রুভ করতে পারি বা তাদের সাথে আমার পারফরমেন্সটা কিরকম আছে সেগুলো হচ্ছে দেখতে হবে। সো প্রত্যেকটা স্টেপে হচ্ছে আমরা এগুলো এরপরে ডিটেইল দেখব। এরপরে আছে আউটকাম অ্যানালাইসিস। সো আমাদের এই সিস্টেম ডেভেলপের পর আমাদের যে রেজাল্টটা আসলো সেগুলো হচ্ছে আউটকাম গুলো অ্যানালাইসিস করতে হবে। টেকনোলজি অ্যানালাইসিসে হচ্ছে আমাদের দেখতে হবে যে টেকনোলজি গুলা যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস চলবে। অ্যান্ড ফাইনালি হচ্ছে অ্যাক্টিভিটি এলিমিনেশন। অর্থাৎ এই যে আমরা যখন রিকোয়ারমেন্ট দিব তখন দেখা যাবে যে আননেসেসারি কিছু জিনিস চলে আসছে। ঠিক আছে? যেগুলো হয়তো রিকোয়ারমেন্টে আমাদের দরকার ছিল না। সো এখানে দিয়েছে। ইন দ্যাট কেস কি করতে হবে? ইন দ্যাট কেস আমাদের সেগুলো এলিমিনেট করতে হবে। সো আমরা এখন প্রত্যেকটা স্টেপ ওয়াইজ যাব। ওকে। প্রথমে আসবো হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস। তাহলে প্রবলেম অ্যানালাইসিসটা কি? আমরা সবসময় এইভাবে মনে রাখবো যে নামটা দেখেই যাতে আমি কি করতে পারি, বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ভিতরে কি কাজ হচ্ছে। ঠিক আছে? তার মানে প্রবলেম অ্যানালাইসিস কি করবে? আ আইডেন্টিফাইং ইস্যুস উইথ দ্য কারেন্ট সিস্টেম অ্যান্ড সাজেস্টিং ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্টস। অর্থাৎ ওই যে যেই কথাটা আমরা শুরু থেকে বলে আসছিলাম যে আমাদের এক্সিস্টিং সিস্টেম গুলোকে স্টাডি করতে হবে এবং সেখান থেকে গ্যাপ বের করতে হবে এবং এখানে কি কি ইমপ্রুভ করা যায় সেই জিনিসগুলো সাজেস্ট করতে হবে। ঠিক আছে? অর্থাৎ প্রবলেমটা কি সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে ইউজার আর স্টেক হোল্ডাররা কি করবে, ডিসক্রাইব করবে যে হোয়াট ইজ রং অ্যান্ড হোয়াট চেঞ্জেস দে উড লাইক টু সি। তো তোমার ইউজার যারা আছে বা স্টেক হোল্ডার্সরা যারা আছে তারা অ্যাকচুয়ালি কি করবে, তারা তোমাকে বলবে যে এখানে অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়েছে এবং কোথায় কোথায়
তারা চেঞ্জ দেখতে চাচ্ছে সেই জিনিসগুলো। এবং এই যে আমরা বললাম যে ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট লাগবে, এবং এই মোস্টলি এই ইমপ্রুভমেন্ট গুলা হয় হচ্ছে এফিসিয়েন্সির উপর। ঠিক আছে, লাইক এখন একটা সিস্টেম আছে সেটা খুব বেশি এফিসিয়েন্ট না, সো ইন দ্যাট কেস আমরা আমাদের সিস্টেমটাকে কি করতে পারি, এফিসিয়েন্ট করতে পারি। বা হতে পারে যে সেটা ইউজার ফ্রেন্ডলি না, ঠিক আছে, ইউজারের ইউজ করতে কষ্ট হচ্ছে। ইন দ্যাট কেস আমরা ইজ অফ ইউজ এইভাবে ইমপ্রুভ করতে পারি। অর ডেটা অ্যাকিউরেসি, এইসব ভাবে হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্টটা পসিবল। তাহলে একটা সিনারিও দেখি, সিনারিওতে প্রথমে বলছে যে এখানে হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। তাহলে প্রবলেম কি আছে, প্রবলেমটা হচ্ছে যে পেশেন্টস কমপ্লেইন অ্যাবাউট লং ওয়েট টাইমস ফর অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ পেশেন্ট যখন তোমার হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছে তখন তাদের ওয়েটিং টাইমটা অনেক বেশি। ঠিক আছে, ইন দ্যাট কেস আমাদের যে সলিউশন কি আসতে পারে, সলিউশন যেটা সাজেস্ট করতে পারি আমরা, দ্য সিস্টেম শুড allow automatically suggest to uh, the earliest available slot instead of requiring patients to search manually. অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি হবে, সিস্টেমে আমাদের আগে যেটা হচ্ছিল যে আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য ম্যানুয়ালি অনেক টাইম লাগছিল, সার্চ করতে টাইম লাগছিল, বাট সিস্টেম যদি এই কাজটা করে যে আর্লিয়েস্ট যে স্লটটা অ্যাভেলেবল আছে সেই স্লটটাতে অটোমেটিক্যালি সাজেস্ট করবে, সেই অনুযায়ী হচ্ছে পেশেন্ট সিলেক্ট করে দিবে, তাহলে হচ্ছে টাইমটা অনেক কম লাগবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছি, আমাদের এই রিসেন্ট কিছু দেখবা যে অনলাইনে যারা হচ্ছে শপিং টপিং করো, গ্রোসারি শপিং যেগুলো আছে, দেখবা যে স্লট সিলেক্ট করা যায়। ঠিক আছে, ওই কথাটাই বলছে আর কি, যে আমি নিজের পছন্দ মতো বা হচ্ছে একটা একটা করে ওয়েটিং সার্চ কি করে, মানে টাইম স্লট না খুঁজে যদি হচ্ছে যেই স্লটটা অ্যাভেলেবল আছে ওইটা আমার সামনে আগে শো করে, তখন হচ্ছে জিনিসটা ইজিয়ার হবে। ঠিক আছে, তাহলে এটা কোথায়, এখানে কি একটা দেখো যে আমাদের এটা মাইনর প্রসেস অপটিমাইজেশন হচ্ছে, এটা যে খুব বেশি সিগনিফিকেন্ট চেঞ্জ আসছে সেটা কিন্তু না, সিম্পল একটা আহ, কি অপটিমাইজেশন করে আমরা এই সিস্টেমটাকে ইমপ্রুভ করতে পেরেছি। ওকে, সেকেন্ড ওয়ান ইজ রুট কজ অ্যানালাইসিস। এখানে বলছি যে আবারও বললাম যে আমাদের একটা প্রবলেম যেটা, সেটা কি করব, রুটটা কোথায়, কি কারণে হচ্ছে এই প্রবলেমটা হলো, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা, রুট কজ অ্যানালাইসিস এর ক্ষেত্রে একজন জয়েন রিকোয়েস্ট দিয়েছে। আচ্ছা, এত লেট করলে হচ্ছে এখানে আবার একজন একজন করে অ্যাডমিট করতে হয় আর কি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আসি যে এখানে রুট কজ অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা এখানে আরেকটা কথা বলতে পারি যে ওয়াই, 5 ওয়াই টেকনিক, অর্থাৎ 5টা ওয়াই দিয়ে কোয়েশ্চেন করব। এই জন্য হচ্ছে আমরা কি বলবো, এটাকে 5 ওয়াই টেকনিক হচ্ছে বলা যায়। তাহলে এই 5টা ওয়াই দিয়ে কোয়েশ্চেন করে আমরা কি করতে পারবো, আমরা একটা প্রবলেমের রুটটা কোত্থেকে আসছে সেটা হচ্ছে খুঁজে বের করতে পারবো। তাহলে দেখো এখানে কি বলছে, আমরা একটু দেখি, ইনস্টেড অফ অ্যাড্রেসিং সিমটমস, root cause analysis digs deeper to find the real reason of an issue, যে ইস্যুটা অ্যাকচুয়ালি হলো কেন সেটা আমরা খুঁজে বের করতে পারবো। এবং এটার জন্য 5টা ওয়াই কোয়েশ্চেন আছে, যতক্ষণ পর্যন্ত না আমরা কি, যতক্ষণ পর্যন্ত রুট কজটা ডিসকভার করতে না পারি। ঠিক আছে, তাহলে দেখি আমরা সিনারিওতে কি বলছে, অনলাইন স্টোর এক্সপিরিয়েন্সিং হাই কার্ট অ্যাবান্ডনমেন্ট। তাহলে এখানে কি করতে হবে, কেন, ওয়াই আর কাস্টমার, সেই যে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রবলেম। ওকে, অ্যাকচুয়াল প্রবলেম যদি এটা হয়, তাহলে এটার কোয়েশ্চেন শুরু হবে হচ্ছে প্রথম ওয়াই না, ওয়াই কোয়েশ্চেনটা শুরু হবে কি দিয়ে, যে ওয়াই আর কাস্টমার্স বন্ডিং দেয়ার কার্ডস। তাহলে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে চেক আউট প্রসেস টেকস টু লং। চেক আউট করতে খুব বেশি কি হচ্ছে, মানে টাইম লাগছে দেখে তারা আর কি করছে না, কার্টে আইটেম অ্যাড করছে না, এই টাইপের একটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তাহলে পরের কোয়েশ্চেনটা হবে কি, এখানে আমি যে অ্যান্সারটা দিলাম প্রথম কোয়েশ্চেনের, প্রথম ওয়াই এর যে অ্যান্সারটা, পরের কোয়েশ্চেনটা হবে হচ্ছে এটা দিয়েই। ঠিক আছে, সো ওয়াই ডাজ দ্য চেক আউট টেক লং, সো চেক আউট কেন হচ্ছে লং হলো, কারণ এটার অ্যান্সার কি, টু মেনি রিকোয়ার্ড ফর্ম ফিলস। এরপরের কোয়েশ্চেনটা তাহলে কি হবে, এরপরের কোয়েশ্চেনটা হবে হচ্ছে ওয়াই দেয়ার আর টু মেনি ফিল্ডস। তাহলে এখানে কি, এটার অ্যান্সার দিয়েছে যে
the system ask for unnecessary information. Okay, তারপর why does it ask for unnecessary information? So system actually unnecessary information কেন যাচ্ছে সেটা আমাদের খুঁজে বের করতে হচ্ছে। তো এখানে কি ছিল? ডিফল্ট সেটিংস were not optimized. সো কেন অপটিমাইজড না? কারণ হচ্ছে ল্যাক অফ ইউজিবিলিটি টেস্টিং বিফোর লঞ্চ। অর্থাৎ লঞ্চ করার আগে ওরা কি করে নাই? ঠিক মতো হচ্ছে কি করে নাই? মানে সেটা লঞ্চ করার আগে ঠিকমতো ইউজিবিলিটি টেস্টিং করে নাই। যার জন্য হচ্ছে এই প্রবলেম গুলো দেখা দিয়েছে। ঠিক আছে? সো এইভাবে করে আমরা কি করতে পারতাম? রুট কজ এনালাইসিস টা করতে পেরেছি। ওকে? তার মানে হচ্ছে আমাদের একটা চেইন অফ কোয়েশ্চেন এর মধ্যে দিয়ে যেতে হবে। লাইক আমাদের এরকম যদি বলি যে আমাদের আজকে হচ্ছে ধরো বৃষ্টি হচ্ছে। ঠিক আছে? বৃষ্টি হচ্ছে ক্লাসে স্টুডেন্ট কম আসছে। এরকম একটা সিনারিও যদি বলি, তাহলে আমি যদি বলি যে আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্স কেন কম? তুমি ধরো বললা যে বৃষ্টি হচ্ছে। তারপরে আমি কি বলব? তারপরে আমি বলব যে আ তারপরের কোয়েশ্চেনটা কি? বৃষ্টি কেন হচ্ছে? আ এখন রেইনি সিজন। এখন কেন রেইনি সিজন? এখন হচ্ছে এই মান্থটা চলছে। সো একটার সাথে আরেকটা চেইন আকারে হচ্ছে আমরা এই 5 হোয়াই কোয়েশ্চেনস করব এবং আমাদের রুট কজ টা খুঁজে পাবো। ঠিক আছে? ওকে। আচ্ছা। এইখানে হচ্ছে আমাদের কিছু কি ছিল না? ছিল না। ওকে। এরপরে আমরা আসবো হচ্ছে পরের স্টেজে এটাকে বলছি ডিউরেশন অ্যানালাইসিস। অর্থাৎ আমাদের আহ যতগুলো স্টেপ আছে কোন স্টেপে কতটুকু হচ্ছে আমাদের ডিউরেশন লাগবে সেটাকে আমরা কি করতে পারবো? এনালাইসিস করতে পারবো এই ডিউরেশন অ্যানালাইসিস ফেজে। ঠিক আছে? এবং আমরা যদি দেখি যে ইফ টোটাল প্রসেস টাইম exceeds the sum of individual steps তাহলে bottlenecks exist। অর্থাৎ আমরা এটা কি করবো? আমাদের হচ্ছে যে যতটুকু মানে ডিউরেশন গুলো অ্যাকচুয়ালি কি করার জন্য টাইম গুলো ম্যানেজ করার জন্য আমরা ডিউরেশন অ্যানালাইসিস করে থাকি। এবং এখানে আমরা কি করতে সাহায্য করবে? লাইক ধরো যে এরকম সিচুয়েশন আসলো যে আমাদের টাইমে হচ্ছে না বা সামথিং ম্যানেজ করতে হবে। তখন আমরা কি করতে পারবো? এই ডিউরেশন অ্যানালাইসিস এর মাধ্যমে যে আমরা ডিসাইড করতে পারবো যে আমাদের ইন্টিগ্রেশন করা পসিবল কিনা। যে ২ টা স্টেপ একসাথে করে ফেললাম। এরকম করা যাবে কিনা? অথবা হচ্ছে প্যারালালাইজেশন যে ২ টা কাজ হচ্ছে একই সাথে সাইমালটেনিয়াসলি আমরা করতে পারি কিনা। তো এই জিনিসগুলো আমাদের তখন চিন্তা করতে হবে। ঠিক আছে? তাহলে একটা সিনারিও দেখি যে ব্যাংক লোন অ্যাপ্রুভাল প্রসেস। So current approval process takes 30 days, but actual processing time is only 8 hours. ওকে, তার মানে হচ্ছে যে জাস্ট আমরা একটা কাজ ৮ ঘন্টায় করে ফেলা যায়, কিন্তু কথা হচ্ছে যে এটা ৩০ দিন লাগছে করতে। ঠিক আছে? এখন কথা হচ্ছে কেন? এটা আমাদের ডিউরেশন গুলা অ্যানালাইসিস করতে হবে। সো লোন অ্যাপ্লিকেশন এটার প্রবলেমটা কোথায় ধরা পড়েছে? যে লোন অ্যাপ্লিকেশন সিট আইডল ইন ডিফারেন্ট ডিপার্টমেন্টস ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। লাইক মাঝে মধ্যে দেখবা যে অনেক সময় আমরা রেজিস্ট্রেশন করার সময় তোমাদের ক্ষেত্রে হয় কিনা জানি না। আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা রেজিস্ট্রেশন করছি। ঠিক আছে? ধরো আমি কোর্সে এড করলাম। এড করার পর সেটা হচ্ছে অ্যাডভাইজারের কাছে ফরওয়ার্ড হয়। সো অ্যাডভাইজার অ্যাপ্রুভ করে তারপর হচ্ছে সেটা হেডের কাছে যায়। হেড অ্যাপ্রুভ করে তারপরে হচ্ছে রেজিস্ট্রারের কাছে যায়। সো এইভাবে করে হচ্ছে আমি আমি একটা কোর্স আমার রেজিস্টার করি আরকি। ওকে? তার মানে এখানে দেখো যদি হচ্ছে আমাদের এটা টাইমটা ডিপেন্ড করে কিসের উপর? ধরো হচ্ছে এই মাঝখানে এতজন আছে যে হচ্ছে আগে কি করে ফেলবে? আগে হচ্ছে অ্যাপ্রুভ করে ফেলবে তাহলে কাজ আগে হয়ে যাবে। আর যদি কোন জায়গায় হচ্ছে ধরো একটু লেটে অ্যাপ্রুভ করলো তখন হচ্ছে কাজটা লেটে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে? সো এখানে কারেন্ট অ্যাপ্রুভাল প্রসেস এ কি হচ্ছে? এই যে লোন অ্যাপ্লিকেশনস গুলা আইডলি ডিফারেন্ট ডিপার্টমেন্টে অ্যাপ্রুভাল এর জন্য বসে থাকে। যার জন্য এখানে ৮ ঘন্টার কাজটা ৩০ দিনের মধ্যে হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এটার সলিউশনটা কি হতে পারে? যে আমরা যদি একটা অটোমেটেড অ্যাপ্রুভাল সিস্টেম ইন্ট্রোডিউস করতে পারি, যেখানে এআই কি করবে? এআই প্রি-স্ক্রিন করবে অ্যাপ্লিকেশন গুলা আ হিউম্যান অ্যানালাইসিস কোথায় টাইম সেনসিটিভ অপারেশনস অর্থাৎ যেই সব জায়গা আমাদের যেই সব অ্যাপ্লিকেশন বা যেই সব প্রসেস গুলো আমাদের টাইম সেনসিটিভ সেই সব ক্ষেত্রে আমরা এরকম ডিউরেশন অ্যানালাইসিস করব যে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে ইন্ডিভিজুয়াল স্টেট থেকে বা এই যে এরকম কোন সিনারিও এক্সিস্ট করছে কিনা যে আসলে আমার ৮ ঘন্টা টাইম দরকার ছিল কিন্তু আমার হচ্ছে ৩০ দিন টাইম লাগছে। ঠিক আছে? সো এইভাবে আমরা ডিউরেশন প্রত্যেকটা স্টেপের জন্য এনালাইসিস করব। ওকে। এরপর আছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং অর্থাৎ
আমাদেরকে কি করতে হবে, এই যতগুলা যা অ্যাক্টিভিটি আছে প্রত্যেকটার আলাদা আলাদা কস্টিং হচ্ছে বের করতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা স্টেপের কস্টিং আমরা অ্যানালাইসিস করব, এবং এইখান থেকে আমরা যখন প্রত্যেকটা স্টেপের কস্টিং অ্যানালাইসিস করছি সেখান থেকে আমরা এক্সপেন্সিভ প্রসেস যেগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবো এবং সাজেস্ট করতে পারবো যে এই এক্সপেন্সিভ প্রসেস যেটা, এটার কস্ট কিভাবে রিডিউস করতে পারি আমরা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি বেসড কস্টিং, যেটাকে আমরা বলছি এবিসি। তাহলে ম্যানুফ্যাকচারিং ফার্ম রিডিউসিং প্রোডাকশন কস্ট, সো এটার জন্য আমাদের এটা হচ্ছে আমাদের সিনারিও। তাহলে কোম্পানি কি করছে, দ্য কোম্পানি অ্যানালাইজেস ইটস অ্যাসেম্বলি লাইন কস্ট অ্যান্ড ফাইন্ডস দ্যাট ম্যানুয়াল ইন্সপেকশন অ্যাকাউন্টস ফর 25% অফ টোটাল কস্ট, ঠিক আছে? তার মানে কোম্পানি এখানে দেখতে পাচ্ছে যে ম্যানুয়াল ইন্সপেকশন যদি হয় তাহলে এখানে কি আসছে, টোটাল কস্টে 25% চলে যাচ্ছে। তাহলে এটার সলিউশন কি হতে পারে? সলিউশন হচ্ছে যে ম্যানুয়াল ইন্সপেকশনের জায়গায় আমি যদি কি করি, অটোমেটেড কোয়ালিটি কন্ট্রোল সেন্সর ইউজ করি, তাহলে হচ্ছে আমার এই কস্টটা রিডিউস করা পসিবল, ঠিক আছে? সো এই অ্যাক্টিভিটি বেসড কস্টিং আমরা কখন করব, যখন হচ্ছে আমাদের কস্ট রিডাকশনটা হচ্ছে কি প্রায়োরিটি, যে কোনটা এক্সপেন্সিভ আমরা খুঁজে বের করব, তারপরে আমাদের কস্ট কমাতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি বেসড কস্টিংটা প্রয়োজন। এরপরে আসবো হচ্ছে বেঞ্চমার্কিং, দ্যাট মিনস আমাদের এখানে কি করছি আমরা, আমি ধরো একটা সিস্টেম ডেভেলপ করছি, ইন্ডাস্ট্রিতে যারা লিডার আছে বা কম্পিটিটর আছে তাদের সাথে হচ্ছে আমার সিস্টেমটাকে কম্পেয়ার করবো, এটাকে বলবো বেঞ্চমার্কিং। সো এটা অ্যাকচুয়ালি কিভাবে হেল্প করে, যে আমাদের বেস্ট প্র্যাকটিস যেগুলো আছে, যে ওরা কিভাবে ওদের সিস্টেমটা এফিশিয়েন্টলি রান করছে, তাদের কোনো কিছু আমি আমার সিস্টেমে কি করতে পারি কিনা, অ্যাডপ্ট করতে পারি কিনা, ঠিক আছে? বা আমার পারফরমেন্স ওদের পারফরমেন্স এফিসিয়েন্সি এগুলো কম্পেয়ার করে দেখতে পারবো যে আমার অ্যাকচুয়ালি কি অবস্থা। সো বেঞ্চ মার্কিং দ্যাট মিনস হচ্ছে তোমার লাইক ফর এক্সাম্পল একটা আহ, আমরা রিসার্চ বা মেশিন লার্নিং এর কাজ যখন করি, তখন দেখা যায় যে আমি একটা প্রপোজড সিস্টেম কি করছি, প্রপোজড মডেল দাঁড় করাচ্ছি, বাট এটাকে কি করতে হবে, আমার মডেলটা যে ভালো সেটা প্রুভ করার জন্য হচ্ছে আমাদের একটা পেজ লাইন দাঁড় করাতে হয়। অর্থাৎ এক্সিস্টিং যেগুলো আছে মেশিন লার্নিং মডেল বা ডিপ লার্নিং মডেল, এক্সিস্টিং যেটা আছে সেটার সাথে একটা কম্পারিজন দাঁড় করাতে হয়, এবং সেই কম্পারিজন দেখায় আমাদের আর কি মানে দেখা লাগে যে কম্পেয়ার করে যে কোনটা ভালো কেন ভালো এই টাইপের, ঠিক আছে? সো এই ক্ষেত্রেও হচ্ছে আমাদের কি করতে হচ্ছে, যে এক্সিস্টিং যে সিস্টেম গুলো আছে ওদের সাথে আমাদের কম্পেয়ার করতে হচ্ছে। সো এখানে সিনারিও দেখি, সিনারিওতে কি বলছে, রিটেইল চেইন ইমপ্রুভিং কাস্টমার সার্ভিস। তাহলে রিটেইল কোম্পানি কি করছে, a retail company benchmarks Amazon return process. Uh, it learns that Amazon provides instant refunds before receiving return products. ওকে, তাহলে এই যে ওরা যেটা করেছে, যে এই রিটেল চেইন কোম্পানি তারা অ্যামাজনের রিটার্ন প্রসেস যেটা সেটাকে কি করছে, সেটা সেটা দেখে আর কি শেখার চেষ্টা করছে যে ওদের সিস্টেমে কিভাবে এটা অ্যাডপ্ট করা যায়, ঠিক আছে? এবং দেখো এখানে কি শিখছে ওরা, লার্নস দ্যাট অ্যামাজন প্রোভাইডস ইনস্ট্যান্ট রিফান্ড, অর্থাৎ অ্যামাজনের যেটা ছিল ওরা ইনস্ট্যান্ট রিফান্ড ছিল রিটার্ন প্রোডাক্ট রিসিভ করার আগেই, সেই জিনিসটা ওরা হচ্ছে কি করতে চাচ্ছে, এই টাইপের একটা পলিসি ওদের নিজেদের সিস্টেমে ইনক্লুড করতে চাচ্ছে। তো সলিউশনটা কি, দ্য রিটেল কোম্পানি অ্যাডপ্টস আ সিমিলার ইনস্ট্যান্ট রিফান্ড পলিসি ইমপ্রুভিং কাস্টমার স্যাটিসফ্যাকশন। তো ওদেরটা দেখে হচ্ছে কি করলো, আমাদের এই রিটেল কোম্পানিটা সিমিলার একটা পলিসি অ্যাডপ্ট করে ফেললো নিজেদের জন্য, এবং যাতে করে কি কাস্টমার স্যাটিসফ্যাকশনটা ইমপ্রুভ করে, ঠিক আছে? অ্যান্ড এটা কখন ইউজফুল, ইউজফুল ফর গেইনিং ইন্সপিরেশন অ্যান্ড স্টেইং কম্পিটিটিভ। অর্থাৎ তোমার ধরো একটা সিস্টেম আছে, লাইক এখানে বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, বাট তোমার সিস্টেমে যদি অ্যাডভান্টেজ না থাকে তখন কি হবে না, মানুষ কিন্তু এটা ইউজ করতে যাবে না, ঠিক আছে? সো ওদের কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে ওদের সাথেই হচ্ছে আমরা কম্পিটিটিভ থাকছি মার্কেটে, এটাই হচ্ছে আমাদের বেঞ্চমার্কিং। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে আউটকাম অ্যানালাইসিস। আউটকাম অ্যানালাইসিসে বলছি যে ফোকাসেস অন ডিজায়ার্ড আউটকামস ফ্রম এ কাস্টমার্স পার্সপেক্টিভ। তাহলে এই আমরা বারবার যে কথাটা বলে আসছি যে আমাদের সবসময় কার দিকে খেয়াল রাখতে হবে, যে কাস্টমারের পার্সপেক্টিভ যেগুলো সেই দিক থেকে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। সো ইট এনকারেজেস কোম্পানিজ টু থিঙ্ক বিয়ন্ড ট্র্যাডিশনাল সলিউশনস, অর্থাৎ ট্র্যাডিশনাল সলিউশনের উপর ফোকাস না করে আমরা যদি এইভাবে চিন্তা করি যে কাস্টমারের পার্সপেক্টিভ থেকে কি কি আউটকাম গুলো ঠিক আছে কিনা, সেটাকে বলছে আউটকাম অ্যানালাইসিস। যেমন এখানে আমাদের একটা সিনারিও আছে, ইন্স্যুরেন্স কোম্পানি এনহ্যান্সিং কাস্টমার সার্ভিস। তো এখানে ট্র্যাডিশনালি কি করা হতো,
কাস্টমার্স ওয়ান্ট আ কুইক ইন্স্যুরেন্স পে আউট। বাট এখন কাস্টমারের পার্সপেক্টিভ থেকে বা আউটকাম অ্যানালাইসিস করে যেটা দেখা গেল যে কাস্টমার শুধু কি চাচ্ছে না, কাস্টমার শুধু মানি চাচ্ছে না, দে ওয়ান্ট দেয়ার কারস রিপেয়ার কুইকলি। ওকে? তাহলে সলিউশনটা কি হতে পারে যে কোম্পানি একটা অটো রিপেয়ার শপের সাথে কি করবে, পার্টনারশিপে চলে যাবে যাতে করে ফাস্টার রিপেয়ার করা পসিবল হয় ইনস্টেড অফ ক্যাশ পে আউটস। ঠিক আছে? তো এইভাবে করে আমরা আউটকাম অ্যানালাইসিস করে ট্র্যাডিশনাল সিস্টেমের থেকেও আরো বেশি চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে পারি। আচ্ছা, এরপর 7th ওয়ান ইজ টেকনোলজি অ্যানালাইসিস। তো এখানে কি বলছে, আমাদের আইডেন্টিফাইজ নিউ টেকনোলজিস দ্যাট কুড ইমপ্রুভ বিজনেস প্রসেসেস। ঠিক আছে? এবং ইট এনকারেজেস ইনোভেশন অ্যান্ড কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস। সো এইখানে আমাদের যেটা করতে হবে যে নতুন কোনো টেকনোলজি যদি আসে সেটা আমার সিস্টেমে ইমপ্রুভমেন্ট করা পসিবল কিনা ইন্টিগ্রেট করে সেটা হচ্ছে আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে। যেমন এখন হচ্ছে আমরা কি করতে পারি, লাইক আমাদের নতুন সিস্টেম আসছে, আগে আমরা কি করতাম, গুগল সার্চ করতাম, এখন হচ্ছে চ্যাট জিপিটি তে সার্চ করি। ঠিক আছে? তো যে টেকনোলজি আসছে এখানে আমরা কি করছি, আমাদের টাইম বাঁচানোর জন্য বা সুবিধার জন্য হচ্ছে আমরা ওইদিকে শিফট করেছি। তো এইগুলা কাইন্ড অফ হচ্ছে কি টেকনোলজি অ্যানালাইসিস এর একটা এক্সাম্পল। তো সিনারিও দেখি, সিনারিওতে বলছে যে সুপার মার্কেট ইমপ্লিমেন্টেড সেলফ চেক আউট। তাহলে আহ এ সুপারমার্কেট এক্সপ্লোরস আরএফআইডি টেকনোলজি। এটা কি টেকনোলজি বলতে পারবা কেউ? আরএফআইডি টেকনোলজি। এনিওয়ান? নামটা কি শুনেছি আগে কেউ? তোমরা কি আছো নাকি ঘুমাই গেছো? আছে হুম। আচ্ছা। আচ্ছা, আরএফআইডি ফুল ফর্ম হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। ঠিক আছে? এটাকে বলছি আরএফআইডি। এটা একটা ওয়্যারলেস টেকনোলজি যেখানে কি করবে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড গুলা হচ্ছে কাজ করে। ঠিক আছে? কিভাবে কাজ করে, ওই যে অটোমেটিক্যালি ওই ট্যাগ যে লাগানো থাকে আমাদের, ধরো প্রোডাক্ট আমরা যখন শপিং করি যে ট্যাগ বা এগুলো লাগানো থাকে, যে ট্যাগ গুলোর থেকে অটোমেটিক্যালি কি করে, অটোমেটিক্যালি সেই সেগুলোর থেকে মানে ইনফরমেশন নিয়ে নেয় আরকি। ঠিক আছে? সো automatically identify and track tags attached to any products or objects. ঠিক আছে? তাহলে এখানে সুপারমার্কেট কি চাচ্ছে, সুপারমার্কেট চাচ্ছে যে একটা আরএফআইডি টেকনোলজি এটাকে ইন্ট্রোডিউস করতে তাদের সুপারমার্কেটে, যেখানে কি করতে পারবে কাস্টমার তাদের আইটেম গুলোকে ম্যানুয়াল চেক আউট ছাড়াই হচ্ছে স্ক্যান করতে পারবে। ঠিক আছে? কিছুদিন আগে মনে হয় স্বপ্নে আমি এরকম দেখেছিলাম যে লাইক আমার কি করতে হয়, ওই সেলফ চেক আউটের একটা অপশন ছিল যে আমি আমার প্রোডাক্ট গুলা নিলাম, নিজেই হচ্ছে স্ক্যান করে নিয়ে হচ্ছে বের হয়ে চলে গেলাম। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি করা লাগলো না, আমার ওই ক্যাশ কাউন্টারে যে হচ্ছে ওয়েট করতে হলো না ম্যানুয়ালি, যে আরেকজন আমাকে এই বিলটা করে দিচ্ছে। সো নিজেরটা নিজেই করে নিজেই হচ্ছে চলে গেল। সো এটা একটা টাইম কি করছে, টাইম সেভ করছে। তো সলিউশনটা কি, সলিউশন হচ্ছে ইন্ট্রোডিউস সেলফ চেক আউট using RFID technology, reducing checkout time by 50%. তো এই যে এখানে ধরো আমি যদি কি করি, একটা বা দুইটা ধরো চিপস কিনলাম বা চকলেট কিনলাম। ঠিক আছে? বা আরেকজন ধরো কি অনেক অনেক কিছু কিনে ফেলেছে। তো এই যে আমার কি করা লাগতো, আমাকে যদি এই ক্যাশিয়ার বা হচ্ছে যে কি মানে যে বিল করে তার কাছে যেয়ে যদি চেক আউট করা লাগতো, তখন কি করতে হতো, অনেক টাইম ওয়েট করতে হতো আমার। ঠিক আছে? যদি মানুষজন বেশি থাকে। সো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি একটা বা দুইটা আইটেম নিয়েছি হয়তো, বা নিজের চেক আউট নিজে করে বের হয়ে চলে গেলাম। সো এই জন্য হচ্ছে আমি এখান থেকে টাইম বাঁচাতে পারছি। সো এটা কোথায় হেল্পফুল হবে? বেসড ফর বিজনেস লুকিং টু লেভারেজ নিউ টেকনোলজি ফর এফিসিয়েন্সি গেইনস। অর্থাৎ যখন আমরা নতুন টেকনোলজি ইউজ করে এফিসিয়েন্সি গেইন করতে যাব, তখন হচ্ছে আমাদের টেকনোলজি অ্যানালাইসিসটা কাজ করবে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাক্টিভিটি এলিমিনেশন। এখানে কি বলছে, ইট ফোর্সেস বিজনেস টু কোয়েশ্চেন এভরি স্টেপ ইন এ প্রসেস। ঠিক আছে? তার মানে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা স্টেপে আমরা যেই আহ কি যেই কাজগুলো করতে যাচ্ছি, প্রত্যেকটা স্টেপে আমাদের জিজ্ঞেস করতে হবে যে আসলে কি এই জিনিসটা দরকার আছে, এটাকে রিমুভ করে ফেলবো,
যদি হচ্ছে এরকম হয় যে আননেসেসারি কিছু অ্যাক্টিভিটি চলে আসে আমাদের, তখন আমরা কি করব? আমরা সিম্পলিফাই করার জন্য সেগুলোকে এলিমিনেট করে দিব। ঠিক আছে? যেমন এখানে একটা সিনারিও দেখো যে হোটেল চেক ইন প্রসেস। এখানে কি বলছে? ট্র্যাডিশনাল প্রসেসে যেটা হয় যে গেস্টরা হচ্ছে রিসেপশনে চেক ইন করে থাকে। বাট অ্যাক্টিভিটি এলিমিনেশন এর আইডিয়াটা কি হতে পারে? যে একদম রিসেপশনে যদি চেক ইন করছে যারা, এটা যদি আমরা রিমুভ করতে পারি, তাহলে রিমুভ করলে আমাদের একটা সলিউশন তো লাগবে, তাই না? কারণ চেক ইন তো করতে হবে। তো সলিউশনটা কি হতে পারে? দ্য হোটেল রিপ্লেসেস রিসেপশন চেক ইন উইথ মোবাইল মোবাইল সেলফ চেক ইন। ঠিক আছে? তাহলে আমাদের মোবাইল সেলফ চেকিং এর থ্রুতে বা নিজে একটা এই রিসেপশনের চেক ইনটা হচ্ছে আমরা রিমুভ করতে পারি। সো এরকম আননেসেসারি যদি কি থাকে, এক্টিভিটিস থাকে, সেগুলো হচ্ছে আমরা এলিমিনেট করে দিব। সো এখানে একটা লাইন মনে হয় একটু হাইড হয়ে গেছে, আমি একটু দেখি। আচ্ছা, এটা কেন লাগবে? এই যে হেল্পস সিম্পলিফাই কমপ্লেক্স ওয়ার্কফ্লোস বাই রিমুভিং রিডান্ডেন্ট টাস্ক। অর্থাৎ এক্সট্রা কোনো টাস্ক যদি থাকে, আমরা এগুলোকে সিম্পলিফাই করার জন্য কি করব? সিম্পলিফাই করার জন্য হচ্ছে এই কাজগুলো বা অ্যাক্টিভিটি গুলো হচ্ছে এলিমিনেট করে দিব। ঠিক আছে? যেগুলো যেগুলো দরকার। ওকে। সো এতক্ষণ যা যা বললাম অ্যাকচুয়ালি এখানে সেই কথাগুলোই সামারাইজ করা আছে। এটা তোমরা একবার দেখলেই হচ্ছে বুঝে যাবা। এবার দেখো, এখানে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস স্ট্র্যাটেজিতে যখন আমরা আসছি, তখন কি হচ্ছে? তখন হচ্ছে প্রত্যেকের একটা ইউনিক পারপাস আছে। যেমন আমরা এই প্রবলেম অ্যানালাইসিস আর রুট কজ অ্যানালাইসিস, এই দুইটা কি করবে? আমাদের ইস্যুস গুলাকে সিস্টেমেটিক্যালি সলভ করবে। এরপরে আছে ডিউরেশন অ্যানালাইসিস, অ্যাক্টিভিটি বেসড কস্টিং। এটা হচ্ছে টাইম আর কস্ট রিডিউস এর জন্য। এরপর বেঞ্চমার্কিং এন্ড আউটকাম অ্যানালাইসিস, এটা হচ্ছে কি করব আমরা? যে আমরা বেস্ট প্র্যাকটিসটাকে যদি কি করতে চাই, মার্কেটে যে আছে বা আমার কম্পিটিটর যারা আছে তাদের বেস্ট যেটা, সেটাকে অ্যাডপ্ট করতে চাই নিজের সিস্টেমে, এবং কাস্টমারের কি কাস্টমারের কি নিড সেটা আমরা আউটকামের থ্রুতে হচ্ছে অ্যানালাইসিস করতে চাই। এরপর টেকনোলজি অ্যানালাইসিস, অ্যাক্টিভিটি এলিমিনেশন। এদের কাজটা কি? যে টেকনোলজি অ্যানালাইসিস করে নতুন কিছু ইনোভেটিভ কিছু আমরা করতে পারি, এবং অ্যাক্টিভিটি এলিমিনেশন এর থ্রুতে আমরা আমাদের আননেসেসারি টাস্ক গুলো রিমুভ করে প্রসেস গুলোকে সিম্পলিফাই করে ফেলতে পারি। ঠিক আছে? সো সবারই অ্যাকচুয়ালি কি আছে? অ্যাকচুয়ালি পারপাস আছে স্পেসিফিক। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? নো ম্যাম। নাই, তাহলে হচ্ছে আমরা এখন স্টার্ট করব রিকোয়ারমেন্ট গ্যাদারিং টেকনিক্স। ঠিক আছে? যেটা আমাদের কি করতে হবে, এই এগুলো হচ্ছে আমাদের নেক্সট মানে হচ্ছে, হ্যাঁ, নেক্সট প্রেজেন্টেশনে থাকবে রিকোয়ারমেন্ট গ্যাদারিং টেকনিক্স এন্ড রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন, সবগুলো এগুলা গাইডলাইন্স দিয়ে দিব। আচ্ছা, ফার্স্ট অফ অল রিকোয়ারমেন্ট গ্যাদারিং টেকনিক্স, এখানে কি বলছি? গ্যাদারিং রিকোয়ারমেন্টস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল স্টেপস ইন সিস্টেম ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা রিকোয়ারমেন্ট যেগুলো কি করব, দিতে চাচ্ছি, সেগুলো আমাদের কি করতে হবে? আগে গ্যাদার করতে হবে, এবং আমাদের আহ এটা মিট করতে হবে যাতে ইউজার এক্সপেকটেশন, ইউজার অ্যাকচুয়ালি কি চাচ্ছে, সেই এক্সপেকটেশন প্লাস হচ্ছে বিজনেস নিড যেগুলো, সেগুলো যাতে আমরা মিট করতে পারি আমাদের সিস্টেমের থ্রুতে। সো এখানে কি করতে হবে আমাদেরকে? এই জন্য গ্যাদারিং যেহেতু বলছি, তার মানে কি? আমাদের বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে এই কিছু রিকোয়ারমেন্ট কি কি হতে পারে সেগুলোকে কালেক্ট করতে হবে, সেগুলোকে রিফাইন করতে হবে এবং ভ্যালিডেট করতে হবে। সো এইভাবে করে আমরা কি করব? আমাদের হচ্ছে রিকোয়ারমেন্ট গ্যাদারিং, এটা কি বলছি আমরা? রিকোয়ারমেন্ট গ্যাদারিং টেকনিক্স। ঠিক আছে? তো এখানে বেশ কিছু টেকনিক্স আছে, গ্যাদারিং টেকনিক্স। ফার্স্ট ওয়ান ইজ ইন্টারভিউ। বুঝতেই পারছো, ইন্টারভিউ মানে হচ্ছে যে ডিরেক্ট কনভারসেশনের থ্রুতে আমরা যেই ইনফরমেশন কালেক্ট করি। এরপরে আছে জ্যাট, জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। এটা কোলাবোরেটিভ একটা গ্যাদারিং, আমরা দেখবো এগুলো প্রত্যেকটা ডিটেইলস সামনে। এরপরে কোয়েশ্চেনিয়ার, এটা হচ্ছে যে সার্ভে বেসড, যেটা আমরা কি বলি যে যে গুগল ফর্মে আমরা যেগুলো ফিল আপ করি, এই টাইপের। এরপর আছে ডকুমেন্ট অ্যানালাইসিস, যে আমাদের প্রিভিয়াস ধরো কিছু ডকুমেন্ট আছে, সেখান থেকে আমরা রিলেভেন্ট ইনফরমেশন নিয়ে আসলাম। এন্ড লাস্ট ওয়ান ইজ অবজারভেশন। ঠিক আছে? যে ইউজার কিভাবে সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, সেটার থ্রুতে আমি কি করছি? রিকোয়ারমেন্ট গ্যাদার করছি। সো প্রত্যেকটা ডিটেইলসে হচ্ছে এখন আমরা চলে যাব। ফার্স্ট ওয়ান ইজ ইন্টারভিউ। তো ইন্টারভিউ শুনে কি বোঝা যাচ্ছে? যে এটা হচ্ছে আমাদের মোস্ট কমনলি ইউজড রিকোয়ারমেন্ট গ্যাদারিং টেকনিক্স। কারণ কি? কারণ হচ্ছে এটা খুব ন্যাচারাল। তুমি যদি কিছু জানতে চাও, সিম্পলি হচ্ছে তুমি জিজ্ঞেস করলে একজনকে। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে এটা খুব সিম্পল। তো ইন্টারভিউ গুলো ইউজুয়ালি যেটা হয় যে
আমরা ওয়ান টু ওয়ান কন্ডাক্ট করার চেষ্টা করা হয়, কিন্তু দেখা যায় যে টাইম কনস্ট্রেন্ট এর জন্য অনেক সময় হয়তো সামনে অনেক মানুষ বসিয়েও একসাথে ইন্টারভিউ নেওয়া হতে পারে। ঠিক আছে? তাহলে এটার মধ্যে ডিরেক্টলি যেহেতু কথা হচ্ছে, আইদার কি হতে পারে, আইদার ফেস টু ফেস কনভারসেশন হতে পারে অথবা ভার্চুয়াল কনভারসেশন হতে পারে। লাইক আমরা এরকম জুম মিটিং করে হচ্ছে রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলছি। তো কাদের মধ্যে অ্যানালিস্ট আর হচ্ছে স্টেক হোল্ডার্স এদের মধ্যে হচ্ছে একটা ডিরেক্ট কনভারসেশন হবে ইন্টারভিউতে। এবং এটা কি হবে, এখানে হচ্ছে ইউজার কি কি চাচ্ছে বা হচ্ছে সিস্টেমের কি কি প্রবলেম আছে, ইউজার এক্সপেকটেশন কি, নিডস কি, সেগুলো ইজিলি হচ্ছে ইন্টারভিউ থ্রুতে গ্যাদার করা পসিবল। তো এখানে দেখো দুই ধরনের কোয়েশ্চেন করা যায় ইন্টারভিউতে, একটা হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েশ্চেন, আরেকটা হচ্ছে আনস্ট্রাকচার্ড কোয়েশ্চেন। ঠিক আছে? স্ট্রাকচার্ড কোয়েশ্চেন কোনগুলো, যেগুলো হচ্ছে তুমি ইন্টারভিউ নেওয়ার আগে কি করেছো, ডেফিনেটলি কিছু কোয়েশ্চেন হয়তো প্রিপেয়ার করে নিয়ে গেছো, যে কোয়েশ্চেন গুলো আমি জিজ্ঞেস করবো। ঠিক আছে? এগুলো হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েশ্চেন। আর আনস্ট্রাকচার্ড কোয়েশ্চেন কোনগুলা, ধরো হচ্ছে কোনো একটা কোয়েশ্চেন বললাম, কোয়েশ্চেন একটা করার পর সে যেই অ্যান্সারটা দিল, সেখান থেকে আমার মনে হলো যে আরো দুই তিনটা কোয়েশ্চেন করা উচিত, যেটা আমি আগে থেকে প্রিপারেশন নেই নাই। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ফ্রি ফ্লোয়িং ডিসকাশন। তো এগুলোকে আমরা বলবো হচ্ছে কি আনস্ট্রাকচার্ড কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে ইন্টারভিউ এর কিছু স্টেপ আছে, স্টেপ গুলো আগে দেখি। এবং খুবই সিম্পল স্টেপ অ্যাকচুয়ালি। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, যে কাদের ইন্টারভিউ নিব তাদেরকে সিলেক্ট করতে হবে এবং স্কেডিউলিং করতে হবে। সেকেন্ড ওয়ান ইজ ডিজাইন ইন্টারভিউ কোয়েশ্চেন্স, অর্থাৎ আমরা কি ধরনের কোয়েশ্চেন ইন্টারভিউতে করতে চাচ্ছি সেটা ডিজাইন করতে হবে। যে ওপেন এন্ডেড কোয়েশ্চেন, এগুলো কি কি কোয়েশ্চেন আমরা দেখবো অ্যাকচুয়ালি, যে ওপেন এন্ডেড মানে কি, ক্লোজ এন্ডেড মানে কি, প্রবিং টাইপ কোয়েশ্চেন্স। এরপর ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হতে হবে, যে কিভাবে আমরা কোয়েশ্চেন গুলো অর্গানাইজ করব বা ইন্টারভিউটা কিভাবে কন্ডাক্ট করব। এরপর আমাদের ইন্টারভিউটাকে কন্ডাক্ট করতে হবে, এন্ড ফাইনালি পোস্ট ইন্টারভিউ ফলো আপ নিতে হবে একটা, যে আমি ইন্টারভিউ নিয়েছিলাম, এক্সপিরিয়েন্স কিরকম ছিল বা হচ্ছে এই ডিটেইল গুলো সব ঠিকঠাক আছে কিনা, এগুলো আমাদের ফলো আপ করতে হবে। ঠিক আছে? তাহলে প্রথম স্টেপে দেখি সিলেকশন অফ কার ইন্টারভিউ নিব সেটা, এন্ড ক্রিয়েট এ স্কেডিউল। সো এখানে দেখো এরকম একটা স্কেডিউলিং থাকবে, যে নেম, পজিশন, পারপাস অফ দ্য ইন্টারভিউ এন্ড মিটিং, অর্থাৎ যাকে আমি চুজ করলাম অ্যাকচুয়ালি তাকে কেন চুজ করেছি ইন্টারভিউ নেওয়ার জন্য। তাকে ডেফিনেটলি আইদার কি হতে পারে, সে ওই সিস্টেম নিয়ে কাজ করে, বা হচ্ছে সে ইউজার হতে পারে, সে কোনো প্রবলেম ফেস করছে। সো এই টাইপের হচ্ছে আমাদের একটা স্কেডিউলিং ক্রিয়েট করতে হবে। সো আমি ইউজুয়ালি হচ্ছে যেটা বলি, যে ল্যাবের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমরা কমফোর্টেবল ফিল করো, এখানে অনেকগুলা সিস্টেম আছে, 5টা দেখলাম আমরা, রিকোয়ারমেন্ট গ্যাদারিং। তো যেটা তোমরা সেট আপ করতে পারবা সেরকম হচ্ছে করতে পারো। এটা আমি ফিক্স করে দেই না যে আমাকে একদম গুগল ফর্ম দিয়ে ডেটা কালেক্ট করে নিয়ে আসতে হবে, বা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউ নিতে হবে, এরকম না। তোমার সিস্টেমের জন্য তুমি যেটা রিলেভেন্ট মনে করো সেই অ্যাপ্রোচটা হচ্ছে আমরা ফলো করবো আর কি ল্যাবের জন্য। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ডিজাইন ইন্টারভিউ কোয়েশ্চেন। সেখানে কি বলছি, যে আমরা স্কেডিউলিং করলাম, এখন কি ধরনের কোয়েশ্চেন করব সেগুলোর জন্য আমাদের কি করতে হবে, ইন্টারভিউ কোয়েশ্চেন ডিজাইন করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে তিন ধরনের কোয়েশ্চেন হতে পারে। একটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন, একটা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন, থার্ড ওয়ান ইজ প্রবিং কোয়েশ্চেন। সো প্রত্যেকটার হচ্ছে এক্সপ্লেনেশন আমরা দেখবো। আচ্ছা, প্রথমে হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। তার মানে এই ওপেন এন্ডেড কোয়েশ্চেন মানে কি, মানে হচ্ছে যে লাইক এটার কোনো তুমি বাউন্ডারি দিয়ে দাও না, ইউজার হচ্ছে যাকে কোয়েশ্চেন করেছো সে ইচ্ছা মতো অ্যান্সার দিতে পারছে। ঠিক আছে? এটাকে বলছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স। সো ইন্টারভিউ এর জন্য এটা কি সুবিধা, লাইক তুমি আমাকে একটা কোয়েশ্চেন করলে আমি আমার পছন্দ মতো হচ্ছে যা যা বলতে চাই সেগুলো হচ্ছে অ্যান্সার দিয়ে দিলাম। এবং আহ এই ক্ষেত্রে আবার তুমি যদি আমার ইন্টারভিউ নাও, তাহলে হচ্ছে তোমাকে কি করতে হবে, যে আমার ভোকাবুলারি, লাইক আমি ধরো কোনো ডায়ালেক্ট ইউজ করে কথা বলছি, বা আমার ভোকাবুলারি, বা হচ্ছে আমার এডুকেশন ভ্যালুস অ্যাটিটিউডস, এগুলো হচ্ছে তোমাকে বুঝতে হবে আর কি। ঠিক আছে? ইন্টারভিউয়ার যে যে আমার ইন্টারভিউ নিবে তাকে বুঝতে হবে যে আমার এই জিনিসগুলো নিয়ে। এবং এখানে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে যে রিচনেস অফ ডিটেইল। ঠিক আছে? যে যেহেতু তুমি আমাকে আমার মতো করে অ্যান্সার করার সুযোগ দিচ্ছ, এখানে অনেক ডিটেইল ইনফরমেশন চলে আসবে। লাইক আমি হয়তো একটু বেশি এক্সপ্লেন করলাম, বা এইভাবে করে হচ্ছে অনেক ডিটেইল ইনফরমেশন পাওয়া যাবে। এবং আরো হচ্ছে কি করা যায়, যে ধরো এই কোয়েশ্চেন থেকে আরো কিছু কোয়েশ্চেন চলে আসলো। তো এখান থেকে হচ্ছে আমরা ইন্টারেস্ট কি করা যাবে, এখান থেকে আমরা ইনফরমেশন বেশি গেইন করতে পারবো। আর
এটা অ্যাকচুয়ালি ইন্টারভিউর জন্য ইন্টারেস্টিং জিনিসটা। কারণ হচ্ছে আমার কি করতে হচ্ছে না। আমি আমার কমফোর্ট জোন অনুযায়ী হচ্ছে অ্যান্সার করতে পারছি। ঠিক আছে? স্পন্টেনিয়াসলি হচ্ছে অ্যান্সার করতে পারছি। বাট ড্রব্যাকসটা কি? ড্রব্যাকসটা হচ্ছে যে টু মাচ ইররিলেভেন্ট ডিটেইল। অর্থাৎ আমি নিজের পছন্দ মতো যা বলতে পারছি এটা একটা সুযোগ দেওয়া মানেই হচ্ছে যে এরকম কি? মানে এরকম অনেক মানুষ থাকে না যে ঘুরায় পেঁচায় অনেক কিছু বলে বা একটা জিজ্ঞেস করলে আশপাশে অনেক কিছু বলতে থাকে। সো এটা হচ্ছে ড্রব্যাক যে তুমি আমাকে একটা সিম্পল কোয়েশ্চেন করলে আমি হয়তো বিরাট একটা রচনা বলে ফেললাম। ঠিক আছে? সো এইটা হচ্ছে কি ড্রব্যাকস যে ইররিলেভেন্ট ডিটেইল চলে আসতে পারে এবং এই ডিটেইলের জন্য হয়তো অন্য কোনো টপিক এনে একদম ইন্টারভিউ এর কন্ট্রোলটাই হয়তো কি করতে পারে আমার হাত থেকে চলে যেতে পারে। ঠিক আছে? এবং এইখানে যেটা অসুবিধা যে যেহেতু আমি টাইম লিমিট দিতে পারছি না। কারণ তুমি যদি বলো যে ৫ মিনিটের মধ্যে শেষ করবেন, এটা কিন্তু ইন্টারভিউ মানে কি করবে না। যে যার ইন্টারভিউ নিচ্ছ সে কিন্তু অ্যালাউ করবে না বা হয়তো ইন্টারেস্টেড ফিল করবে না, সে ইন্টারভিউ দিবেই না। ঠিক আছে? তো যেহেতু এখন তুমি তাকে বলছো যে সে তার পছন্দ মতো মানে যা বলতে চায় বলতে পারবে এরকম যে একটা কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে। সেই ক্ষেত্রে আমাদের টাইমটাও কি লাগছে? টাইম বেশি লাগছে যে ইউজফুল ইনফরমেশনটা গ্যাদার করার জন্য এবং এটা রিভিউয়ার ইন্টারভিউয়ার যদি কি হয় প্রিপেয়ার্ড না থাকে বা তার যদি এক্সপেরিয়েন্স খুব ভালো না থাকে তাহলে দেখা যাবে যে এটা তার জন্য আর কি হ্যান্ডেল করাটা ডিফিকাল্ট হবে যে কিরকম কিভাবে আর কি এটা কন্ডাক্ট করবে। ঠিক আছে? ইন্টারভিউটা। সো ওপেন এন্ডেড ইন্টারভিউ কোয়েশ্চেনের একটা এক্সাম্পল দেখো যে হোয়াটস ইউর অপিনিয়ন অফ দ্য কারেন্ট স্টেট অফ বিজনেস টু বিজনেস ই কমার্স ইন ইউর ফার্ম। অর্থাৎ দেখো এখানে হচ্ছে একদম তোমার নিজস্ব মতামত জানতে চাচ্ছে। তার মানে এক একজনের রেসপন্স স্টাইল এখানে কি হবে এক এক রকম হবে। ঠিক আছে? তারপরে হোয়াট আর দ্য ক্রিটিক্যাল অবজেক্টিভস অফ ইউর ডিপার্টমেন্ট, এই যে ডিসক্রাইব। সো এই টাইপের কোয়েশ্চেন গুলো হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন, যেটা হচ্ছে কি মানে কোনো মানে ওপেনলি আর কি কোয়েশ্চেন মানে ইউজার বা ইন্টারভিউই যার ইন্টারভিউ তুমি নিচ্ছ সে হচ্ছে অ্যান্সার করতে পারবে তার ইচ্ছা মতো আরকি। ঠিক আছে? যে কোনো বাইন্ডিংস নাই। আচ্ছা, এরপর আসবে হচ্ছে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন মানে কি? লাইক একটা এক্সাম্পল হচ্ছে ধরো আমি কিছু অপশন দিয়ে দিলাম বা আপনি দিনে কত ঘন্টা কাজ করেন? এরকম করে জিজ্ঞেস করলাম। ঠিক আছে? সো এই যে বললাম যে আপনি দিনে কত ঘন্টা কাজ করেন? তার মানে এখানে আমাকে কি করতে হবে? আশপাশে কিছু আ বলার জায়গা নাই অ্যাকচুয়ালি। কত ঘন্টা জিজ্ঞেস করলে আমার অ্যান্সার কত ঘন্টাতে দিতে হবে। ঠিক আছে? বা ধরো ওই যে এমসিকিউ তে থাকে না যে আমরা অপশন দিয়ে দিচ্ছি এই ৪ টার মধ্যে কোনটা মনে হয়? সো এগুলোকে বলছি হচ্ছে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেনস। ঠিক আছে? যে আমার স্পেসিফিক্যালি কি নাই কোন এখানে ইন্টারভিউই আ নিজের মতো করে হচ্ছে অ্যান্সার করতে পারবে না। ওই ইন্টারভিউয়ার যা জিজ্ঞেস করছে ওইভাবেই হচ্ছে অ্যান্সার করতে হবে। তো সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমাদের এখানে টাইমটা সেভ হবে যেহেতু একদম আ কি করে দিচ্ছি, জিনিসটা ফিক্স করে দিচ্ছি এবং যেহেতু অনেক কিছু বলার সুযোগ নাই আমার এখানে, আ সেই ক্ষেত্রে আমার কি করতে হচ্ছে না সো টাইমটা কম লাগছে। ঠিক আছে? আ আর ইজিলি কম্পেয়ারিং ইন্টারভিউস অর্থাৎ মনে করো যে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন এ সবাইকে যদি আমি একই টাইপের কোয়েশ্চেন করি, তখন কার ইন্টারভিউ রেসপন্স থেকে কি কোয়েশ্চেন আসছে সেগুলো আমি ইজিলি কম্পেয়ার করতে পারবো। ওকে? এবং এখানে যে এই সুবিধাটা আছে যে এটা টু দ্যা পয়েন্ট এ থাকবে। যেমন আগেরবার বলেছিলাম যে এই যে ওপিনিয়ন জিজ্ঞেস করলে ধরো এমন কিছু বলে ফেলল যে আমাদের কন্ট্রোল চলে গেল ইন্টারভিউ থেকে। সো এই প্রবলেমটা হচ্ছে এখানে থাকবে না। যে আমরা টু দ্যা পয়েন্ট এ থাকবো এবং ইন্টারভিউ আ কন্ট্রোল এর মধ্যেই থাকবে। এইটা হচ্ছে আমাদের কি বেনিফিটস যে আমরা রিলেভেন্ট ডেটা গুলাই নিয়ে আসতে পারবো। বাট দেয়ার আর সাম ড্রব্যাকস। তাহলে কি হবে? এটা তোমার ইন্টারভিউ এর জন্য জিনিসটা কি হবে? বোরিং হবে। ঠিক আছে? যেমন তুমি ধরো আমাকে কোয়েশ্চেন করছো একই টাইপের আমার এরকম কয় ঘন্টা, কয় মিনিট এরকম চিন্তা করে দিতে হচ্ছে। জিনিসটা হয়তো অনেকে বোরিং ফিল করতে পারে যে ইন্টারভিউ দিচ্ছে। ঠিক আছে? এবং এইখানে যেটা হতে পারে যে আ কোয়েশ্চেন এখানে কে প্রিপেয়ার করছে? কোয়েশ্চেন প্রিপেয়ার করছে হচ্ছে ইন্টারভিউয়ার। অর্থাৎ ইন্টারভিউয়ার যেই আ পার্সপেক্টিভ থেকে কোয়েশ্চেন করছে, হয়তো হতে পারে যে ইউজারের সাথে বা যার ইন্টারভিউ নিচ্ছে, তার সাথে সেই পার্সপেক্টিভ মিললই না। ইন দ্যাট কেস কি হতে পারে? কিছু রিচ ইনফরমেশন বা রিচ ডিটেইল এগুলো মিসিং হয়ে যেতে পারে। ঠিক আছে? বা মিসিং মেইন আইডিয়াস ফর দ্যা প্রিসিডিং রিজন। সো এই টাইপের কিছু একটা প্রবলেম থাকতে পারে। লাইক এরকম থাকে না কিছু কোয়েশ্চেন দেখেছো? যে ইফ ইয়েস এই কাজটা করেছেন কিনা? ইফ ইয়েস তাহলে হচ্ছে এই কাজটা করেন। তার মানে যদি হচ্ছে যে করে নাই তাহলে তার থেকে কিছু হচ্ছে মিসিং হয়ে যাচ্ছে এবং এই হচ্ছে আমাদের ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন এর আ ড্রব্যাক। ঠিক আছে? তাহলে একটু আমরা কিছু কোয়েশ্চেন দেখি যে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন কাদেরকে বলছি আমরা।
সো হাউ মেনি টাইমস এ উইক দ্য প্রজেক্ট রিপোজিটরি আপডেটেড, ঠিক আছে, এটা হচ্ছে একটা, আমরা বললাম যে হাউ মেনি টাইমস, তার মানে এখানে আবার এইভাবেই অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। লিস্ট ইওর টপ টু প্রায়োরিটিস, অর্থাৎ এখানে দুইটা প্রায়োরিটির কথাই বলা হয়েছে, যে এখানে আমি মাল্টিপল অপশনস বা হচ্ছে কেন প্রায়োরিটি, কিভাবে প্রায়োরিটি, এত কিছু এক্সপ্লেন করার জায়গা অ্যাকচুয়ালি এখানে নাই ক্লোজ এন্ডেড ইন্টারভিউতে। তাহলে দেখো ওপেন এন্ডেড, আমরা যদি এইভাবে চিন্তা করি ওপেন এন্ডেড আর ক্লোজ এন্ডেড এর ক্ষেত্রে, তাহলে ডেটার রিলায়েবিলিটি, এফিসিয়েন্সি, এফিশিয়েন্ট ইউজ অফ টাইম, প্রিসিশন অফ ডেটা, এই জন্য হচ্ছে আমাদের ওপেন এন্ডেডটা কি লো লো হিসেবে কাজ করে, এন্ড ক্লোজ এন্ডেড এর হচ্ছে হাই প্রবাবিলিটি আছে এই জিনিসগুলো পাওয়ার। আর এখানে দেখো এই মাঝখানে গুলো হচ্ছে আমরা জানি যে ইন্টারভিউতে কি করতে পারি, আমরা ওপেন এন্ডেড কোয়েশ্চেনে হচ্ছে আমরা অনেক ডেপথে যেতে পারি, কিন্তু ক্লোজ এন্ডেড কোয়েশ্চেনে সেটা যেতে পারি না। ইন্টারভিউর স্কিল কোথায় বেশি ভালো লাগে, যে ওপেন এন্ডেড কোয়েশ্চেনে ইন্টারভিউয়ারকে অনেক বেশি স্কিলড হতে হয়, বাট ক্লোজ এন্ডেড যেহেতু তুমি একদম ফিক্সড করেই নিয়ে যাচ্ছ মোটামুটি, যে কিভাবে অ্যান্সার করবে, অল্প অল্প কথায় অ্যান্সার করে দিবে, সেক্ষেত্রে স্কিল এত না হলেও চলে। এবং ক্লোজ এন্ডেড কোয়েশ্চেনে অ্যানালাইসিস করা হচ্ছে ইজি, ঠিক আছে, যেহেতু সবার একই রকম কোয়েশ্চেন, একই রকম অ্যান্সার। বাট এই ওপেন এন্ডেড কোয়েশ্চেনে যেহেতু তোমাকে ওই বিশাল বিশাল অ্যান্সার দিবে, বা হচ্ছে এক একজনের অ্যান্সার প্যাটার্ন এক এক রকম হবে, সেই জন্য তোমার ওই সবারটা অ্যানালাইসিস করে আহ, একটা রেজাল্ট দাঁড় করানোটা হচ্ছে একটু ডিফিকাল্ট, ঠিক আছে। তো এরপরে আসবো হচ্ছে প্রবিং কোয়েশ্চেন। সো প্রবিং কোয়েশ্চেন কোনটা, যে ধরো আমি একটা জিনিস আহ, কি করলাম, ইন্টারভিউয়ার আমাকে একটা জিনিস জিজ্ঞেস করলো, আমি কিছু একটা বললাম, এরপর তুমি নিজে ক্লিয়ার হওয়ার জন্য এটা ওই কোয়েশ্চেনটার পরে হচ্ছে আরেকটা কোয়েশ্চেন করলাম, ঠিক আছে। যেমন কি হতে পারে, যে ধরো যে আমি বললাম যে আমি এখন এই কাজটা করছি বা এই কাজটা করতে চাই, তো এটার প্রবিং কোয়েশ্চেন কি হতে পারে, দেখো এই যে কেন, ঠিক আছে, বা গিভ অ্যান এক্সাম্পল, প্লিজ গিভ অ্যান ইলাস্ট্রেশন, মানে তুমি নিজে অ্যাজ অ্যান ইন্টারভিউয়ার জিনিসগুলো ক্লিয়ার হওয়ার জন্য তুমি আরেকটু জেনে নিলা যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, যে ফলো আপ কোয়েশ্চেন, ঠিক আছে। তো এটাকে বলছি আমরা প্রবিং কোয়েশ্চেন। তাহলে কোয়েশ্চেনিয়ার স্ট্র্যাটেজি দেখো, আমরা বেশ কিছু স্ট্র্যাটেজি আছে এখানে, যে হাই লেভেল কোয়েশ্চেন থাকে, মিডিয়াম লেভেল কোয়েশ্চেন থাকে, লো লেভেল কোয়েশ্চেন আছে, টপ ডাউন এন্ড বটম আপ দুই ধরনের অ্যাপ্রোচ। সো লো লেভেল কোয়েশ্চেন যেগুলো বলছি আমরা, লো লেভেলে যে ভেরি স্পেসিফিক কোয়েশ্চেন্স, ঠিক আছে। যেমন এখানে কি বলছি, হাউ ক্যান উই রিডিউস দ্য নাম্বার অফ এরর্স ইন অর্ডার প্রসেসিং, এক্সাম্পল সহ দিয়ে দিয়েছে। এই কোয়েশ্চেনটাই আমি যদি মডারেটলি স্পেসিফিক করি, তাহলে দেখো কি বলছে, হাউ ক্যান ইউ রিডিউস দ্য নাম্বার অফ টাইমস কাস্টমার্স রিটার্ন আইটেমস দে হ্যাভ অর্ডার্ড। এন্ড এটাকে যদি ভেরি জেনারেল অর্থাৎ হাই লেভেলে কোয়েশ্চেন করি, তখন কি বলবো আমরা, হাউ ক্যান অর্ডার প্রসেসিং বি ইমপ্রুভ। অর্থাৎ তিনটা কিন্তু কোয়েশ্চেন বলতে গেলে একই রকম, কিন্তু তোমার লেভেল অফ স্পেসিফিক, কতটুকু স্পেসিফিক তুমি যেতে চাচ্ছ সেই অনুযায়ী হচ্ছে আমাদের এখানে লেভেল গুলা ফিক্স করা আছে, ঠিক আছে। তার মানে এই যে এখানে হাই লেভেল যেটা আছে, সেখানে সে কি করতে পারবে, ইচ্ছে মতো আর কি অনেক কিছু অ্যান্সার দিতে পারবে আর কি, যেটা লো লেভেলে হয়তো পারবে না। আচ্ছা, এরপরে আমরা বলেছিলাম যে আমাদের পোস্ট ইন্টারভিউ একটা ফলো আপ লাগবে, যে ইন্টারভিউ হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে একটা ইন্টারভিউ থেকে কি কি পেলাম, বা কি ইনফরমেশন গ্যাদার করলাম, সেটার একটা রিপোর্ট লিখে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ইন্টারভিউকে পাঠাতে হবে, একটু রিকোয়েস্ট করতে হবে যে যা যা বলেছি একটু ঠিকঠাক আছে কিনা একটু চেক করে দেন, এবং এই তো কোনো আপডেট আছে কিনা বা কোনো ক্লারিফিকেশন দরকার কিনা। তো এখানে দেখো একটা নোট লেখা আছে, যে ইন্টারভিউয়ারের নাম, তারপর হচ্ছে কেন ইন্টারভিউটা নিয়েছিল, সামারি কি ছিল, ঠিক আছে, ডিটেইলড নোটস গুলো হচ্ছে এটা ইন্টারভিউয়ারকে দিয়েছে। এরপরে সেকেন্ড অ্যাপ্রোচটা হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এটাকে বলা হচ্ছে জ্যাড, ঠিক আছে। তাহলে জ্যাড এর মধ্যে কি আছে, এটা একটা স্ট্রাকচারড ওয়ার্কশপ, যেখানে কারা থাকবে, ইউজার থাকবে, অ্যানালিস্ট থাকবে, স্টেক হোল্ডার্স থাকবে, এরা একসাথে কোলাবরেট করবে, একসাথে বসে ডিসকাশনের থ্রুতে হচ্ছে ওরা সিস্টেম রিকোয়ারমেন্ট গুলোকে ডিফাইন করবে, ঠিক আছে, এটাকে বলছি আমরা জ্যাড। তাহলে এখানে কি থাকবে, ইটস লেড বাই ফ্যাসিলিটেটরস অ্যান্ড অ্যাটেন্ডেড বাই ইউজার ডেভেলপার অ্যান্ড বিজনেস এক্সিকিউটিভস, অর্থাৎ স্টেক হোল্ডার যারা যারা আছে সবাইকে কি করতে হবে, সবাইকে একটা ওয়ার্কশপ বা মিটিং এর মতো করে নিয়ে আসতে হবে, যাতে করে আমরা রিকোয়ারমেন্ট গুলোকে ডিফাইন করতে পারি, ঠিক আছে। এবং দেখো এই এটা হোস্ট করবে হচ্ছে ফ্যাসিলিটেটর, যেটা আমাদের 10 থেকে 20 জন ইউজার থাকবে এই জ্যাড এর মধ্যে, 1 থেকে 2 জন হচ্ছে কি থাকবে, ডেডিকেটেড থাকবে, যারা সেশনটাকে রেকর্ড করবে, আর বাকিরা হচ্ছে কি স্পেসিফিক ইউজুয়ালি ইন আ স্পেশালি প্রিপেয়ার্ড রুম,
অর্থাৎ আগে থেকে একটা রুম প্রিপেয়ার করা থাকবে, সেই রুমেই হচ্ছে এই মিটিংটা হবে। ঠিক আছে? আইদার এটা কি হতে পারে, ইলেকট্রনিক্যালি হতে পারে অথবা হচ্ছে অ্যানোনিমাসলি হতে পারে। যে আমরা অ্যানোনিমাস করার মাধ্যমে কি করতে পারি, যে আমরা গ্রুপ সেটিং এর প্রবলেম গুলো হচ্ছে রিডিউস করতে পারি, অথবা এগুলো অনলাইনেও হচ্ছে করা পসিবল। ঠিক আছে? আচ্ছা, এবার দেখি সেশনস রিকোয়ার কেয়ারফুল প্ল্যানিং টু বি সাকসেসফুল। অর্থাৎ এই যে আমি সেশনটা নিচ্ছি, যে আমাদের একসাথে গ্রুপ ডিসকাশন করে আমরা কি করছি, জ্যাট করছি, তাহলে এখানে আমাদের সাকসেসফুল হওয়ার জন্য ডেফিনেটলি আমাদের প্ল্যানিংটা আগে থেকে ভালো থাকতে হবে। কারণ ইউজারকে কি হতে পারে, ইউজারকে হয়তো ডকুমেন্ট বা ইউজার ম্যানুয়াল নিয়ে আসতে হতে পারে, বা কিছু গ্রাউন্ড রুলস রাখতে হতে পারে যে এইখানে আমরা এই রুলস গুলো ফলো করবো। সো এগুলো হচ্ছে জ্যাড, জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। এখানে কি কি করতে হবে আমাদের জ্যাড এর ক্ষেত্রে, স্টেপ গুলো দেখি। যে সেট এজেন্ডা, যে আমরা কি কি ডিসকাশন করব সেগুলো হচ্ছে আগে এজেন্ডা দিতে হবে। এরপর কি আছে, গ্যাদার পার্টিসিপেন্টস, এখানে কিছু ইউজার, ম্যানেজার, আইটি স্টাফ বা কারা কারা হচ্ছে কি থাকবে, এই ডাইভার্স মানুষজনকে হচ্ছে গ্যাদার করতে হবে। তারপর সবাই মিলে একসাথে কি করতে হবে, ব্রেইনস্টর্মিং করে রিকোয়ারমেন্ট গুলো ডিফাইন করতে হবে। এন্ড ফাইনালি আমরা যা যা ডিসকাশন করলাম, যেই যে রিকোয়ারমেন্ট গুলো আসলো, সেটার একটা ডকুমেন্টেশন করে ফেলতে হবে। ঠিক আছে? সেই হচ্ছে আমাদের এটার স্টেপ গুলো। তাহলে এক্সাম্পল দেখি, ডিজাইনিং এ নিউ ই কমার্স প্ল্যাটফর্ম। তো এই ক্ষেত্রে আমাদের দেখো, এই যে বলেছিলাম যে নানান ধরনের স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে মার্কেটিং টিম আনতে হবে, আইটি টিম আনতে হবে, কাস্টমার সাপোর্ট টিম আনতে হবে। এখানে ফাইন্ডিংস এ কি কি আছে দেখো, কাস্টমার অ্যাবান্ডন কার্ডস ডিউ টু কমপ্লেক্স টেক আউট স্টেপস, এটা হচ্ছে আমরা ফাইন্ড আউট করেছি ডিসকাশন করে। এন্ড মার্কেটিং এর কি দরকার, মার্কেটিং চাচ্ছে, মার্কেটিং টিম যে একটা রিকমেন্ডেশন ইঞ্জিন, যাতে করে ইউজাররা কি করতে পারে, পার্সোনালাইজড শপিং করতে পারে। তো সলিউশনটা কি হতে পারে, নতুন একটা রিকোয়ারমেন্ট আসলো যেখানে ওয়ান ক্লিক চেক আউট, যেটা কি এই কমপ্লেক্স চেক আউটের জায়গায় আমরা সলিউশন করলাম হচ্ছে ওয়ান ক্লিক চেক আউট। আর রিকমেন্ডেশন ইঞ্জিনের জায়গায় আমরা এখানে এআই বেসড একটা রিকমেন্ডেশন সিস্টেম চালু করতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট আসলো ডিসকাশনের পর। ওকে, সো এটা হচ্ছে একটা জ্যাডের সেটআপ। দেখো এই যে এই পাশে মানুষজন সবাই, সব টিম বসে আছে, সবাই একসাথে ডিসকাস করছে একটা ওয়ার্কশপের মতো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের মোস্ট পপুলার অ্যানাদার থিং, কোয়েশ্চেনিয়ার। এটা কি, এটা হচ্ছে সেট অফ রিটেন কোয়েশ্চেন্স। ঠিক আছে? তার মানে আমাদের ইন্টারভিউতে কি ছিল, ইন্টারভিউতে হচ্ছে আমাদের ভার্বাল কমিউনিকেশন ছিল, বাট এটা হচ্ছে সেট অফ রিটেন কোয়েশ্চেন্স। ঠিক আছে? যে আমাদের লিখিত কোয়েশ্চেন থাকবে, আইদার এটা পেপারে থাকতে পারে অথবা হচ্ছে যে ওয়েব বেস থাকতে পারে, লাইক গুগল ফর্মে আমরা যেগুলো করে থাকি। সো এখানে কি হবে, এখানে আমরা ইন্ডিভিজুয়াল মানুষের কাছ থেকে রেসপন্স গুলো হচ্ছে নিতে পারি। তো কখন এটা ইউজ করা হয়, যখন হচ্ছে আমার অনেক মানুষের ডেটা দরকার। ঠিক আছে? লাইক আমি গুগল ফর্মে একটা লিঙ্ক ক্রিয়েট করে ধরো অনেক মানুষের কাছে রিচ করতে পারছি, কিন্তু আমি যদি ফেস টু ফেস ইন্টারভিউ নিতে চাই, সেটা কিন্তু সবার সাথে সবসময় পসিবল হয় না। যদি মনে করো যে 100 মানুষের ইন্টারভিউ নিতে হবে, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। ঠিক আছে? বাট এই ক্ষেত্রে কোয়েশ্চেনিয়ার বা রিটেন ফর্মে গেলে হচ্ছে অনেক মানুষকে আমি রিচ করতে পারি, তাদের অপিনিয়ন গুলো হচ্ছে নিয়ে আসতে পারি। এবং অর্গানাইজেশনের বাইরে যদি যাওয়ার দরকার হয়, লাইক যে আমরা এখন যখন সার্ভে করব, হয়তো আমাদের প্রজেক্টের রেসপেক্টে বাইরে থেকে ইনফরমেশন নিয়ে আসছি। তো এখানে দেখা যায় যে আমাদের পেপারের ক্ষেত্রে যেটা হয়, যে টিপিক্যাল রেসপন্স রেট হচ্ছে লেস দেন 50%, অ্যান্ড ওয়েবের ক্ষেত্রে হচ্ছে লেস দেন 30%। আচ্ছা, তাহলে এখন কোয়েশ্চেনিয়ারের কিছু স্টেপ দেখি আমরা। প্রথমে হচ্ছে পার্টিসিপেন্ট সিলেক্ট করতে হবে, যে কাদেরকে আমি এই কোশ্চেন গুলো পাঠাবো। আইডেন্টিফাই দ্য পপুলেশন এন্ড ইউজ রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলস ফর লার্জ পপুলেশনস। ঠিক আছে? মনে করো যে তুমি পুরো বাংলাদেশের যত হচ্ছে কি রিজিওনাল এরিয়া আছে, সবার উপর কি করতে চাচ্ছ, সার্ভে করতে চাচ্ছ। ওকে, এখন তোমার পক্ষে কি এটা পসিবল? ধরো একটা ডিস্ট্রিক্ট বললাম যে পুরোটা হচ্ছে কুমিল্লা বা নোয়াখালী বা চিটাগং, এরকম করে আমি বললাম। ঠিক আছে? এখন পুরো সবার যারা আছে তাদের কিন্তু আমাদের রেসপন্স নেওয়াটা পসিবল হচ্ছে না, এত মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো না। পয়েন্ট নাম্বার টু ইজ, আমি এত মানুষের কাছে পৌঁছাতে পারবো না, কিন্তু ধরো শুধুমাত্র কি করলাম, যে কোনো স্পেসিফিক একটা ডিস্ট্রিক্ট চুজ করে সার্ভে করে ফেললাম। কিন্তু সমস্যাটা কি হবে, তখন জিনিসটা হচ্ছে বায়াসড হয়ে যাবে। ঠিক আছে? লাইক আমরা শুধুমাত্র চিটাগাং এর মানুষের উপর সার্ভে করেছি, বাকিদের হচ্ছে অপিনিয়ন নেই। তার মানে হচ্ছে অন্য এরিয়ার মানুষ অন্যরকম চিন্তা ভাবনা করতেও পারে। ইন দ্যাট কেস কি করতে হবে, আমাদের কিছু রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল লাগবে। লাইক তুমি চিটাগাং থেকে 10 জন নিলা, বা হচ্ছে কুমিল্লা থেকে 10 জন নিলা,
নোয়াখালী থেকে ১০ জন নিলা। তারপর ওই রাজশাহী থেকে ১০ জন নিলা। এরকম করে ১০ জন ১০ জন সব জায়গায় অল্প, অল্প কিছু রিপ্রেজেন্টেশন নিয়ে তুমি একটা ফুল ভিউ পেতে পারো। রাদার দ্যান আমাদের একটা এরিয়াতে সব ডেটা নিয়ে নেয়ার থেকে। ঠিক আছে? বাট ইটস টোটালি ডিপেন্ডস অন কি? আমাদের প্রজেক্টে কিভাবে লাগছে সেইভাবে। ওকে? আচ্ছা, এরপর হচ্ছে কোয়েশ্চেনিয়ার ডিজাইন করতে হবে এবং কোয়েশ্চেন সিলেক্ট করতে হবে যে আমি কি কোয়েশ্চেন করতে চাই এবং ডেফিনিটলি অ্যাম্বিগুইটি রিমুভ করতে হবে। থার্ড ওয়ান ইজ অ্যাডমিনিস্ট্রেটিং দ্য কোয়েশ্চেনিয়ার। সো এইখানে আমাদের যদি আমরা রেসপন্স রেট ভালো চাই তাহলে কি করতে হবে? একটু ইনসেনটিভ অফার করতে হবে। লাইক তুমি একটা ফ্রি পেন দিতে পারো যে সার্ভেতে অ্যাটেন্ড করার জন্য হচ্ছে ধন্যবাদ। বা আমাদের ক্ষেত্রে যেটা হবে যে আ আ মানে ল্যাবে যখন করব একজন আরেকজন এটা করে দিতে পারি, এটা একটা হইতে পারে। সো ইউজুয়ালি যেটা হয় যে ধরো র‍্যান্ডম Google ফর্ম ঘুরতেছে তুমি খুব বেশি কিন্তু মানুষজন রেসপন্স করতে চায় না এই জিনিসগুলাতে। ঠিক আছে? সো রেসপন্স যাতে করে সেইজন্য আমাদের এই কিছু ইনসেনটিভ অফার করা যেতে পারে যে একটা চকোলেট দিলাম বা একটা পেন দিলাম এই টাইপের। অ্যান্ড ফাইনালি হচ্ছে কোয়েশ্চেনিয়ার আ ফলো আপ। সো এই রেজাল্ট যেটা আসছে সেটা হচ্ছে অবশ্যই তাকে পাঠাবো আমরা যাদের সার্ভে নিয়েছে এবং অবশ্যই একটা থ্যাংক ইউ দিতে হবে। নাহলে সে আর পরে কখনো করে দিবে না আরকি আমাদের। ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের করতে হবে। তাহলে গুইড কোয়েশ্চেনিয়ার ডিজাইন করার জন্য আমাদের কি, কি অ্যাপ্রোচ ফলো করা উচিত? এবং কোয়েশ্চেন গুলো এরকম হতে হবে যে ১ম এ যাতে ইন্টারেস্টিং থাকে সেটা দেখতে হবে। এবং ইম্পোর্টেন্ট আইটেম গুলো আমরা শেষে রাখবো না ডেফিনিটলি। কারণ কি? মানে অত পর্যন্ত ধরো অনেক কোয়েশ্চেন আছে। শেষ পর্যন্ত আ হয়তো যার ইন্টারভিউ নিচ্ছ যার রেসপন্স নিচ্ছ আরকি। সে পিছনে যেয়ে দেখবেই না কি আছে। এবং অনেক আম আইটেম দিয়ে কি করা যাবে না? অনেক বেশি কোয়েশ্চেন হচ্ছে একটা পেজে দিয়ে দেওয়া যাবে না। সো Google ফর্মে তোমরা দেখেছো ডেফিনিটলি যে নেক্সট, নেক্সট করে হচ্ছে পরের পেজগুলোতে দেওয়া যায়। সো এক পেজে যখন অনেক জিনিস থাকবে তখন হচ্ছে ওইটা আরকি মানে পড়তে আরকি ভালো লাগে না। ঠিক আছে? এরপর অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে, অ্যাব্রিভিয়েশন থাকলে সেগুলো এভয়েড করব। কোন বায়াসড বা সাজেস্টেড আইটেম বা টার্ম কিছু যাতে না চলে আসে সেটা আমাদের মেক সিউর করতে হবে। অর্থাৎ মানে রিফ্লেকশন টা যাতে যার ইন যার কাছ থেকে রেসপন্স গুলো নিচ্ছি তার মাইন্ডে যেগুলো আছে সেগুলোই যাতে চলে আসে। আমার কোন কিছু যাতে না আসে সেটা আমাদের মেক সিউর করতে হবে। এবং কোয়েশ্চেন এ হচ্ছে নাম্বারিং করতে হবে যাতে কনফিউশন অ্যারাইজ করা এভয়েড করা যায়। অ্যান্ড এই তো। এবং অবশ্যই আমরা এটা মেক সিউর করব যে অ্যানোনিমাস যাতে হয়। রেসপন্ড যারা করছে তারা তাদের ইনফরমেশন গুলা যাতে আমরা না কালেক্ট করি। কারণ ১ম এই যখন দেখবা যে আমরা সবার ইনফরমেশন চাচ্ছি তখন দেখবা যে অনেকে দিতে চাবে না। ঠিক আছে? সো আমরা চেষ্টা করব এগুলোকে আ আ anonymously নেয়ার। আচ্ছা, এরপর আসবে হচ্ছে ডকুমেন্ট এনালাইসিস। এটা কখন কাজে লাগবে? ধরো হচ্ছে তোমার অনেক টেকনিক্যাল ডকুমেন্টস আছে। ঠিক আছে? টেকনিক্যাল ডকুমেন্টস আছে তখন হচ্ছে আমাদের ডকুমেন্ট এনালাইসিসটা কাজে লাগবে। আ সো কি, কি ডকুমেন্ট থাকতে পারে? ফর্ম থাকতে পারে, রিপোর্ট থাকতে পারে, কোন ম্যানুয়াল থাকতে পারে। ধরো আগের কি আছে? এই সিস্টেম আগে কিরকম কাজ করেছিল বা ধরো আমাদের আগের যে ডকুমেন্ট গুলা ছিল সেগুলো আছে। তো সেগুলো এনালাইসিস করে কি, কি প্রবলেম আছে সেগুলো আমরা কি করতে পারি? এই ডকুমেন্ট গুলো নিয়ে আইডেন্টিফাই করতে পারি। সো হিস্টোরিক্যাল সিস্টেম বিহেভিয়ার এখানে বলতে কি বোঝাচ্ছে? যে এই, এই ডকুমেন্ট এনালাইসিস টা বেস্ট হচ্ছে কিসের জন্য? হিস্টোরিক্যাল সিস্টেম বিহেভিয়ার এর জন্য। যাতে করে আমরা কি মানে কোন ইয়ারে ধরো কিরকম কাজ করেছে, কি, কি প্রবলেম ছিল সেগুলো এনালাইসিস করে নতুন একটা রিকোয়ারমেন্ট দাঁড় করাতে পারি। ঠিক আছে? গ্যাদার করতে পারি। তাহলে দেখো এখানে আমাদের সিনারিওতে কি বলছি? আপডেটিং ব্যাংকিং সিস্টেম। সো এখানে কি বলছে? IT team analyzes transaction logs and user reports from the current banking system. তাহলে এই কারেন্ট ব্যাংকিং সিস্টেমের ট্রান্সেকশন লগ নিয়ে কি করছে? ওরা কাজ করছে আর ইউজার রিপোর্ট গুলো নিয়ে কাজ করছে। এবং কাজ করার পর তারা যেই ফাইন্ডিংস টা পেল এই রিপোর্ট গুলো দেখার পর যে ম্যানুয়াল ট্রান্সেকশন এর জন্য ১০ থেকে ১৫ মিনিট টাইম লাগছিল পার রিকোয়েস্ট এবং 5% ট্রান্সেকশন ফেইল করছিল কিসের জন্য? ডেটা এন্ট্রি এরর এর জন্য। তাহলে এখানে আমরা কি করতে পারি? একটা অটোমেটিক ভ্যালিডেশন সিস্টেম ইন্ট্রোডিউস করতে পারি যাতে করে কি করা যায় আমাদের আ ডেটা এন্ট্রিটা রিডিউস করা যায় বা প্রবলেমটা সলভ করা যায়। ঠিক আছে? সো এইভাবে করে হচ্ছে আমরা একটা রিকোয়ারমেন্ট দাঁড় করাতে পারি নতুন। আচ্ছা এরপর আসবে হচ্ছে অবজারভেশন যেটাকে বলছি জব শ্যাডোইং। সো এখানে কি করছি আমরা কোনো ডকুমেন্ট নিচ্ছি না, এনালাইসিস করছি না, কোয়েশ্চেন করছি না, কিছুই করছি না। অ্যানালিস্ট যিনি আছেন উনি হচ্ছেন
ইউজাররা কিভাবে সিস্টেমের সাথে রিয়েল ওয়ার্ল্ড সেটিং ইন্টারঅ্যাক্ট করে সেটা হচ্ছে দেখবে। যেমন আমি হচ্ছে এই যে দেখো এখানে কিভাবে একটা অ্যাপ ইউজ করছি এগুলো সব অবজার্ভ করবে। ঠিক আছে? বা হচ্ছে এই অ্যাকচুয়াল ওয়ার্কফ্লো যেগুলো আছে, যেগুলো ইউজাররা কি করতে পারবে না। মানে আমি অ্যাকচুয়ালি যেভাবে কাজ করছি, আমাকে যদি তুমি কোয়েশ্চেন করো সেটা কিন্তু কি করা যাবে না। সেটা কিন্তু হয়তো আমার মানে এক্সপ্রেস আমি নাও করতে পারি। সবসময় যেরকম বলবো সেটাও না যে এই জিনিসগুলো। ঠিক আছে? সো অ্যাকচুয়ালি কিভাবে ওয়ার্কফ্লোটা যাচ্ছে সেগুলো ইউজাররা যেগুলো হয়তো বলে না সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করব। সো রিয়েল ওয়ার্ল্ড সেটিং এর জন্য হচ্ছে আমরা এগুলো ইউজ করে থাকি। uses for identifying workflow inefficiencies। ঠিক আছে? ধর আমি কাজ করতে যেয়ে কিছু একটা ধরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে এগুলো ভালো লাগতেছে না। ওকে? সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কোথায় আসে? এই অবজারভেশনের মধ্যে চলে আসে। ওকে? তাহলে এই অবজারভেশনের লিমিটেশনটা কি? লিমিটেশন হচ্ছে যে ইউজার ধরো তার বিহেভিয়ার চেঞ্জ করতে পারে। ধরো তুমি আমাকে অবজার্ভ করছো, আমি এটা বুঝে গেলাম। ঠিক আছে? তো বুঝে যাওয়ার পর আমি হচ্ছে এখন যেরকম অ্যাক্ট করার কথা ছিল ন্যাচারালি সেটা না করে অন্য কিছু করা শুরু করলাম। এটা হচ্ছে অবজারভেশনাল লিমিটেশন। এটাকে বলা হচ্ছে হাউথর্ন ইফেক্ট। আচ্ছা, তাহলে একটা সিনারিও দেখি আমরা। অলমোস্ট ডান আমাদের। সিনারিওতে আছে হচ্ছে এনহান্সিং এ ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে এখানে অ্যানালিস্ট কি করছে? ওয়ার্কারদেরকে অবজার্ভ করছে প্রসেসিং ইনভেন্টরি শিপমেন্টস। তাহলে এখানে কি ফাইন্ডিংস আসলো? ফাইন্ডিংস আসলো যে এমপ্লয়ির কি লাগছে? 5 মিনিটস লাগছে ম্যানুয়াল স্ক্যানিং ফর ইচ আইটেম। ওকে? এবং পেপার বেস ট্র্যাকিং এর জন্য আমাদের ডিলে হচ্ছে অ্যান্ড এরর হচ্ছে। সো পেপার বেস ট্র্যাকিং না করে আর হচ্ছে ম্যানুয়াল স্ক্যানিং না করে আমরা সিম্পলি এখানে সলিউশন বা রিকোয়ারমেন্ট হিসেবে যেটা দিতে পারি যে implement RFID scanning to reduce processing time to 10 seconds per item. ওকে? সো এই ক্ষেত্রে আমরা RFID ইউজ করে এখানে স্ক্যান করলে আমাদের টাইমটা কমে যাচ্ছে 5 মিনিট থেকে 10 সেকেন্ডে চলে আসছি আমরা। তাহলে দেখো রিকোয়ারমেন্ট গ্যাদারিং টেকনিকের আমরা যা যা বললাম এখানে একটা কম্পারিজন দেখানো আছে। এটা আমরা নিজেরাই বুঝতে পারবো যে কখন কোন কাজটা করার দরকার, যে ইন্টারভিউটার দরকার কখন, যখন হচ্ছে আমাদের মানুষজন কম থাকবে। ঠিক আছে? তখন আমরা ইন্টারভিউ নিব, বা কি ডিসিশন মেকার যখন থাকবে তখন আমরা ইন্টারভিউ নিব। জ্যাড হচ্ছে যে আমাদের অনেক ধরনের ক্রস ফাংশনাল ইনপুট, লাইক যে আইটি টিম আসছে, মার্কেটিং টিম আসছে, সব ধরনের কি স্টেক হোল্ডার্স ইউজাররা আসছে, সবাই মিলে যখন একসাথে বসছি অনেক ধরনের হচ্ছে ইনপুট পাচ্ছি। ইন দ্যাট কেস হচ্ছে আমরা জ্যাড ইউজ করব। কোয়েশ্চেনিয়ার হচ্ছে অনেক অনেক ডেটা যখন দরকার তখন হচ্ছে আমরা এই কোয়েশ্চেনিয়ার দিব, রিটেন ফর্মে লিখে দিব। ডকুমেন্ট অ্যানালাইসিস হচ্ছে যখন আমরা ডকুমেন্ট থাকবে অ্যাকচুয়ালি যে প্রিভিয়াস ডকুমেন্ট গুলো আছে সেই ক্ষেত্রে আমরা ডকুমেন্ট অ্যানালাইসিস করব। আর হিডেন ইউজেবিলিটি যদি আমরা কি করতে চাই, ডিটেক্ট করতে চাই যে ইউজার হয়তো যেগুলো কি করতে পারছে না, এক্সপ্রেস করতে পারছে না, বাট ওদের থাকার দরকার ছিল। ঠিক আছে? মানে ওই পয়েন্ট গুলো দরকার, সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে অবজারভেশন দিয়ে করতে পারি। সো ফাইনালি আমরা যে কথাটা বলবো যে প্রত্যেকটা মেথডেরই আমরা কি দেখলাম, গ্যাদারিং টেকনিকেরই কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো আমরা কখনোই বলতে পারবো না যে এই মেথডটাই হচ্ছে পারফেক্ট। ঠিক আছে? সো এই জন্য আমাদের যেটা করতে হবে যে মাল্টিপল টেকনিক্স অ্যাপ্লাই করতে হবে যাতে আমরা কম্প্রিহেন্সিভ একটা রিকোয়ারমেন্ট গ্যাদারিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারি। ঠিক আছে? সো নো সিঙ্গেল মেথড ইজ পারফেক্ট অ্যাকচুয়ালি। আচ্ছা, ইন্টারভিউয়ার দ্যাট কখন আহ আহ, প্রয়োজন আমরা দেখেছি যে যখন আমাদের ইন ডেপথ অ্যানালাইসিস দরকার হয় তখন হচ্ছে আমরা ইন্টারভিউয়ার অ্যাড করে থাকি। আর যখন সার্ভে আর ডকুমেন্ট অ্যানালাইসিস কখন করবো, যখন হচ্ছে আমাদের লার্জ স্কেল ডেটা কালেকশনের দরকার হবে তখন। অবজারভেশন হচ্ছে অ্যাকচুয়াল হিউম্যান বিহেভিয়ার কিরকম বা ইউজার বিহেভিয়ার কিরকম সিস্টেমের সাথে সেটা বোঝার জন্য আমরা ইউজ করে থাকি। অ্যান্ড ডকুমেন্ট অ্যানালাইসিসে কি থাকবে, আমাদের হিস্ট্রিক্যাল কনটেক্সটও চলে আসে যে আগের বছরে কি হয়েছিল, তার আগের বছরে কি হয়েছিল। তো এই ডকুমেন্ট গুলো চলে আসে। তো এইটা আমরা অ্যাকচুয়ালি কোনটা চয়েস করব, যেটা আমাদের যখন সামনে প্রেজেন্টেশন আছে ওই সময় মনে হতে পারে যে আমরা অ্যাকচুয়ালি কি চয়েস করব বা কি করব। ঠিক আছে? সো এটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে তোমার প্রজেক্টের কমপ্লেক্সিটির উপর, তুমি কোন প্রজেক্টটা করছো, টাইম কিরকম আছে, রিসোর্স কিরকম আছে, তার উপর বেস করে হচ্ছে তোমার প্রজেক্টের জন্য যেটা সুইটেবল সেটা হচ্ছে তোমাকে এখানে চুজ করতে হবে। ওকে? তাহলে এখন কিভাবে আমরা চুজ করব সেটার একটা ফ্লোচার্ট দেখবো। তো এখানে কি আছে দেখো, ফার্স্টে হচ্ছে আমরা কোয়েশ্চেন করছি কি, এখানে কি মেনি ইউজার্স আছে? মেনি ইউজার্স যদি থাকে তখন আমরা কি ইউজ করব? এই রিটেন ফরম্যাট আর কি। ঠিক আছে? ইউজ কোয়েশ্চেনিয়ার। যদি মেনি ইউজার্স না থাকে তখন হচ্ছে আচ্ছা, তখন হচ্ছে আমরা কি করব, তারা ইউজাররা কি নিজেরা নিজেদের নিড জানে? আহ হ্যাঁ, জানে। যদি জানে তখন হচ্ছে আমরা ইন্টারভিউ করব, যদি না জানে তখন হচ্ছে আমরা গ্রুপ ডিসকাশনে যাব।
মানে গ্রুপ ডিসকাশন লাগবে কিনা সেরকম একটা কোয়েশ্চেন করব। গ্রুপ ডিসকাশন যদি দরকার হয় তখন আমরা জ্যাডে চলে যাব। যদি দরকার না হয় তখন হচ্ছে কি? তার মানে হচ্ছে আমরা কোনো এক্সিস্টিং ডকুমেন্টের দরকার আছে কিনা সেটা জিজ্ঞাসা করছি। যদি দরকার হয় তখন হচ্ছে আমরা ডকুমেন্ট অ্যানালাইসিসে যাব। যদি না দরকার হয় তখন আমরা জিজ্ঞেস করব যে ইউজারকে আমরা অবজার্ভ করতে যাচ্ছি কিনা। যদি আমরা অবজার্ভ করতে চাই তখন হচ্ছে অবজারভেশন ইউজ করব। আর যদি না চাই তখন হচ্ছে যদি আর কোনো টেকনিক আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে ইউজ করতে পারবো যে আমাদের এই ৫ টা টেকনিকের বাইরে। ওকে। তাহলে আমরা কি দেখলাম? রিকোয়ারমেন্ট ডেফিনিশন যে কথাটা বলে আসছিলাম, রিকোয়ারমেন্ট ডেফিনিশন। তাহলে এখানে আমাদের ফাংশনাল রিকোয়ারমেন্ট আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলোকে আউটলাইনে ফরম্যাট করতে হবে। অর্থাৎ ওই যে আমরা আগের দিন একটা পিডিএফ দিয়েছিলাম, রাইট? যে একটা সিনারিও ছিল ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের। সেইটার মধ্যে ফাংশনাল রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট দুইটাই হচ্ছে ওইভাবে দেয়া ছিল। ওকে? এবং যেগুলো প্রায়োরিটি দেয়ার সেগুলো হচ্ছে আমরা প্রায়োরিটি দিব এবং ডিফাইন দ্য স্কোপ অফ দ্য সিস্টেম। এইগুলো হচ্ছে আমাদের এখানে দেয়া থাকবে। যেমন ওই আগের পিডিএফটা যেটা ছিল ওখানে স্কোপ লেখা ছিল আরকি। ওকে? সো রিকোয়ারমেন্ট ডেফিনিশন হচ্ছে দ্যাট মিনস ওই ডকুমেন্টটা আ যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম পিডিএফ হিসেবে। সো এখানে একটা ডেফিনিশন এর কি দেওয়া আছে এই যে এরকম স্যাম্পল দেওয়া আছে এবং স্যাম্পল আমরা আগের ক্লাসে দেখেছি একটা ফুল স্যাম্পল আছে যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, ফাংশনাল রিকোয়ারমেন্ট এই যে 1 দিচ্ছি 1.1, 1.2, 1.3 তারপরে এই যে এইভাবে করে যাচ্ছি। আমরা FR01, FR02 এরকম করে যাচ্ছিলাম। ওকে? এরপরে আসবে হচ্ছে সিস্টেম প্রপোজাল অর্থাৎ আমরা এই যে একটা প্রপোজাল যদিও আমরা ল্যাবে হচ্ছে আগে দিয়ে ফেলেছি বাট আমাদের এখানে যেটা করা যায় যে সিস্টেম প্রপোজাল brings together into a single comprehensive document the material created during planning and analysis ঠিক আছে অর্থাৎ এই যে এখানে যা যা এতক্ষণ আমরা ডিসকাশন করলাম যে এক্সিকিউটিভ সামারি সিস্টেম রিকোয়েস্ট ওয়ার্ক প্ল্যান কি ফিজিবিলিটি অ্যানালাইসিস কি সবকিছু মিলাই টিলে এখানে হচ্ছে আমরা একটা ডকুমেন্ট দাঁড় করাবো যেটাকে বলা হচ্ছে সিস্টেম প্রপোজাল। সো এগুলো আমরা আগেও দেখে আসছি অ্যাকচুয়ালি। সো আমাদের শেষ হয়ে আসছে লেকচার। সো আমরা দেখলাম হচ্ছে রিকোয়ারমেন্ট ডেফিনিশন বা ডিটারমিনেশন যেখানে আমরা কি করব আমাদের সিস্টেম ডেভেলপমেন্ট একটা ফাউন্ডেশন আমরা বলতে পারি এটাকে কারণ এখানে রিকোয়ারমেন্ট যদি ঠিক মতো স্পেসিফাই করতে না পারি তাহলে কি হবে না আমাদের আমাদের কখনোই আমরা সিস্টেমটা ঠিক মতো ডেভেলপ করতে পারি না কারণ আমাদের এর পরের স্টেপে কি আছে পরের স্টেপে হচ্ছে ডিজাইন এবং এর উপর বেস করে হচ্ছে ডিজাইনটা হবে তার উপর বেস করে ইমপ্লিমেন্টেশন হবে। সো এই জন্য আমাদের রিকোয়ারমেন্ট ডিটারমিনেশনটা খুবই জরুরি এবং আমরা দেখলাম যেখানে ফাংশনাল রিকোয়ারমেন্ট নন ফাংশনাল রিকোয়ারমেন্ট এগুলো কিভাবে কাজ করছে অ্যান্ড ইউজিং এ কম্বিনেশন অফ গ্যাদারিং টেকনিক্স অর্থাৎ আমরা রিকোয়ারমেন্ট গ্যাদার যখন করছি লাইক ইন্টারভিউ নিব নাকি সার্ভে করব নাকি হচ্ছে অবজারভেশন করব এটা অ্যাকচুয়ালি কোনোটাই 100% পারফেক্ট না। সো আমাদের বেস হচ্ছে যে একটার বেশি ইউজ করে কম্বিনেশন করে ইউজ করা যাতে করে সব ধরনের পার্সপেক্টিভ গুলো কভার করা হয় এন্ড ফাইনালি আমাদের যেটা করতে হবে যে এগুলোকে রিকোয়ারমেন্ট গুলোকে এফিশিয়েন্টলি ম্যানেজ করতে হবে এবং আমাদের কোনো অনেক এক্সপেন্সিভ বা কস্টলি কোনো এরর যাতে না হয় বা প্রজেক্টটা যাতে সাকসেসফুল হয় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে এন্ড দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার টুডেস লেকচার। এখন কার কি কোয়েশ্চেন আছে বলো? কোয়েশ্চেন আছে কারো কোনো? নো ম্যাম। নো ম্যাম। আচ্ছা কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আহ আমরা শেষ করে দিব আজকে।